হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে শিলা বা রক সম্পর্কে আলোচনা করব। তো খনিজ থেকে শিলা গঠিত হয় এবং শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয়। এই শিলা বিভিন্ন রকমের হয় এবং শিলার উপরে বেস করে যে বিভিন্ন রকমের মৃত্তিকার সৃষ্টি হয়। অতএব এই শিলা সম্পর্কে ধারণা পরিষ্কার না হলে কিন্তু আমাদের আরও অন্যান্য বিষয় অর্থাৎ মৃত্তিকা শ্রেণীবিভাগ এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আমরা এই চ্যাপ্টারে এই খনিজ এবং শিলা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো, শিলা সম্পর্কে জানার আগে আমাদের খনিজ সম্পর্কে জানতে হবে। তার কারণ হচ্ছে খনিজ থেকেই কিন্তু শিলার সৃষ্টি হয়। তাহলে খনিজ কাকে বলে? খনিজ হচ্ছে তোমার এক বা একাধিক মৌলিক অজৈব পদার্থের মিশ্রণকে খনিজ বলে। জৈব আর অজৈব দুটো জিনিস আছে। জৈব মানে যার যে সমস্ত জীবের তোমার প্রাণ আছে সেটাকে জৈব, এবং অজৈব যেটা যেখানে কোনো জীব থাকে না। তাহলে অজৈব মানে আমাদের এই যে ইট, পাথর, বালি, এই যে জিনিসগুলো আছে এদের কিন্তু কোনো প্রাণ থাকে না। তাহলে এইরকম এক বা একাধিক মৌলিক অজৈব পদার্থের মিশ্রণকে তোমার খনিজ বলে। ঠিক আছে, মৌলিক এই কথাটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। মৌলিক মানে একটাই কিন্তু উপাদান থাকে এবং যেটা তোমার খনিজ সৃষ্টি করে। এবার এক বা একাধিক খনিজের মিশ্রণকে বলে তোমার শিলা। এটা কিন্তু যৌগিক পদার্থ, অর্থাৎ খনিজ হচ্ছে একটা মৌলিক পদার্থ, শিলা কিন্তু হচ্ছে একটা যৌগিক পদার্থ। বুঝতে পেরেছো? এবার দেখো, বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে আলোচিত হয় তাকে মিনারেলজি বলে। অর্থাৎ মিনারেলজি, লজি আমরা যে কোনো, যখন তোমার লজি মানে হচ্ছে কোনো একটা সাবজেক্ট বা বিজ্ঞানের একটা শাখা। যেমন ক্লাইমেটোলজি, হ্যাঁ, মেটেরোলজি, ঠিক একই রকম মিনারেলজি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় খনিজ সম্পর্কে বা মিনারেল সম্পর্কে আলোচিত হয় সেইটাকে বলছে মিনারেলজি। এবার খনিজের প্রভাব কি দেখো, বলছে যে খনিজের প্রভাব বলতে বোঝায় কি, আমাদের যে ভূপৃষ্ঠে যে তোমার খনিজ আছে সেই খনিজ আমাদের ভূপৃষ্ঠের উপরে কি প্রভাব বিস্তার করে। দেখো খনিজের প্রভাব কি বলছে, প্রকৃতিতে খনিজের প্রভাব খুব স্পষ্ট। লোহা অথবা বক্সাইড সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত এবং লাল রঙের হয়। আবার জিপসামযুক্ত ভূমি নরম হলুদ রঙের হয়। নরম ক্যালসাইট খনিজ থাকলে তা চুনাপাথরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হয়। খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল যথেষ্ট নরম, সছিদ্র ও প্রবেশ্য পাললিক শিলা দ্বারা তৈরি হয়ে থাকে। অতিরিক্ত খনিজযুক্ত মাটির যেমন লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, ল্যাটেরাইট মাটি ও লাল মাটি উর্বর কম, ফলে চাষবাস ভালো হয় না। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইড, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, অভ্র বা মাইকা প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। অর্থাৎ ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, যেহেতু এখানে প্রচুর পরিমাণে এই সমস্ত খনিজগুলো পাওয়া যায়। ছোটনাগপুর মালভূমির মানুষের প্রধান জীবিকা হলো খনিজ সম্পদ উত্তোলন এবং খনি ভিত্তিক শিল্প। তাহলে এই হচ্ছে তোমার দেখো খনিজ পদার্থ যেটা আছে সেই খনিজ পদার্থের উপর ভূপ্রকৃতির উপরে প্রভাব। বুঝতে পারছো? এবার দেখো আমাদের যেটা হচ্ছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যেখানে যেমন খনিজ উপাদান পাওয়া যায় সেখানকার মৃত্তিকার রঙটা কিন্তু সেই রকম প্রকৃতির হয় এবং সেই জায়গার মানুষের জীবন জীবিকাও কিন্তু ওই খনিজ এবং মৃত্তিকার উপর নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে। বুঝতে পারছো? এবার দেখো আমাদের যেটা জানতে হবে যে শিলা গঠনকারী কয়েকটি খনিজের বর্ণনা দাও। তাহলে আমরা খনিজ সম্পর্কে জানলাম, কিন্তু দেখো আমরা খনিজ থেকে কিন্তু শিলার সৃষ্টি হয়। তাহলে এই খনিজ সম্পর্কে আমাদের কতগুলো বর্ণনা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, শিলা মধ্যস্থ কেলাসিত নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থ হচ্ছে তোমার খনিজ। এর নিজস্ব আকার, বর্ণ, কাঠিন্য, গঠন দেখা যায়। খনিজ একটা নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে। একটা নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে, যেমন হিরে যা হলো কার্বনের রূপভেদ। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত কোনো যৌগিক পদার্থও হতে পারে। অর্থাৎ এটা মৌলিক এবং যৌগিক দুটোই কিন্তু হতে পারে। যেমন গোলাপি রঙের অর্থোক্লেজ, ফেলসপার পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন দিয়ে গঠিত। প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এই 8টা মৌল দিয়ে গঠিত। তাহলে দেখো বেশিরভাগ তোমার শিলা, বেশিরভাগ বলতে 100% কিন্তু নয়, তাহলে বেশিরভাগ শিলাই কিন্তু এই 8টা উপাদান দিয়ে গঠিত হচ্ছে। সিলিকন মানে কি, বালিটাকে সিলিকন বলা হয়। অক্সিজেন আমরা জানি, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। তাহলে এই 8টা মৌল দিয়ে কিন্তু শিলা সাধারণত গঠিত হয়। এবার ধরো কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত রূপ দিচ্ছে, যেমন তোমার কোয়ার্জ যে কোনটাকে বলছে খুব কঠিন, মূলত সাদা ষড়ভুজাকৃতি কেলাসাকার গ্রানাইট ও বেসল শিলার মূল উপাদান হচ্ছে এই কোয়ার্জ থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধী হয়। গয়না তৈরি,
কাঁচ আর পাথর কাটতে কোয়ার্টজ ব্যবহৃত হয়, বুঝতে পারছো? অর্থাৎ আমরা যে কাঁচ কাটার জন্য যে হিরক ব্যবহার করি সেখানে কিন্তু এই কোয়ার্টজ এর খনিজটা কিন্তু থাকে। এরপর দেখো ফেলসপার। ফেলসপার কোনটাকে বলছে? বলছে সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান। সাদা রঙের প্লেজিওক্লেজ ফেলসপারের মূল রাসায়নিক উপাদান হচ্ছে সোডিয়াম, আবার গোলাপি রঙের অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান হলো পটাশিয়াম। সেরামিক শিল্পে ও কাঁচ তৈরিতে ফেলসপার ব্যবহৃত হয়। এবার দেখো অভ্র। অভ্র বলছে চকচকে মসৃণ পাতলা এবং ভঙ্গুর প্রকৃতির হয়। হ্যাঁ, অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে। এর উপস্থিতিতে গ্রানাইট চিকচিক করে। অভ্র তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। বৈদ্যুতিক সরঞ্জাম, প্রতিমার সাজ, রং প্রভৃতিতে অভ্র ব্যবহৃত হয়। তাহলে দেখো এই অভ্র যেহেতু তাপ এবং বিদ্যুতের তোমার কুপরিবাহী, তাই কি হয় আমাদের যে সমস্ত তোমার লাইটগুলো হয়, যে তোমার স্ট্রিট লাইট বা লাইট, তার উপরে কিন্তু তোমার অভ্র ব্যবহার করা হয়ে থাকে। আমরা বালির মধ্যে অভ্র দেখতে পাই, নদীর বালিতে অভ্র থাকে, যার জন্য কিন্তু সেটা চিকচিক করে। এরপর দেখো জিপসাম। জিপসাম কোনটাকে বলছে? বলছে বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ। জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। সিমেন্ট শিল্পে সার তৈরি এবং নির্মাণ কার্যে জিপসাম কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এই এতগুলো খনিজ সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। 8টা খনিজ যেগুলো শিলা গঠনের প্রধান উপাদান, এই 8টা প্লাস এই শিলা গঠনের ক্ষেত্রে আরও যে তোমার 4টে উপাদান জানলাম যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কোয়ার্টজ তোমার ওই গ্রানাইট এবং বেসল্টের মূল উপাদান। ফেলসপার যেটা আছে সেটাও তোমার গ্রানাইট এবং বেসল্টের মূল উপাদান, অর্থাৎ গ্রানাইট এবং বেসল্টে কোয়ার্টজ ফেলসপার থাকে বলেই সেগুলো এতটা কঠিন হয়। অভ্র যেটা আছে সেটা তোমার মাস্কোভাইট এবং বিদ্যুতের সরঞ্জাম তৈরিতে অভ্র ব্যবহৃত হচ্ছে, যেহেতু বিদ্যুতের কুপরিবাহী তার জন্য। আর জিপসাম কি? এটাই একমাত্র নরম এবং হলুদ রঙের খনিজ। ঠিক আছে, তাহলে এই গেল তোমার খনিজ সম্পর্কে আমাদের কয়েকটা ধারণা। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে মোহ স্কেল কি? কাঠিন্য মাত্রার ভিত্তিতে খনিজের উদাহরণ দাও। তাহলে দেখো মোহ স্কেল হচ্ছে খনিজের যে কাঠিন্য, সেই কাঠিন্য নির্ণয়ের তোমার একটা তোমার যে ইউনিট, সেটিকেই বলছে তোমার মোহ। দেখো খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ। হ্যাঁ, কাঠিন্য পরিমাপের জন্য কিন্তু মোহ স্কেলটা ব্যবহৃত হয়। এই স্কেলে 0 থেকে 10 পর্যন্ত কাঠিন্য মাত্রার দাগ টানা থাকে, বুঝতে পেরেছো? তাহলে এই দেখো এখানেও লেখা আছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হচ্ছে তোমার মোহ, যার সূচক মাত্রা 1 থেকে 10। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক। ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে সর্বনিম্ন কাঠিন্য কোনটা? ট্যাল্ক। আর সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হচ্ছে তোমার হিরে। ঠিক আছে, এই হিরের সাহায্যে কিন্তু তোমার কাঁচ কাটা হয়ে থাকে। আমরা যে কাঁচ কাটার জন্য যে জিনিসটা দেখতে পাই যে পেনের মতো দাগ দিয়ে কাটছে, সেটা কিন্তু হিরে, যেটা সব থেকে বেশি কাঠিন্যযুক্ত খনিজ। আর ট্যাল্ক হচ্ছে তোমার সব থেকে কম কাঠিন্যের খনিজ। এবার দেখো এখানে খনিজের একটা টেবিল দেওয়া আছে, 1 থেকে 10 পর্যন্ত কোন কোন খনিজগুলো আছে। তাহলে দেখো 10 নম্বরে যেটা আছে ডায়মন্ড বা হিরে। এই ডায়মন্ড হচ্ছে তোমার সর্বাধিক কাঠিন্যের খনিজ। আমাদের কয়লাকে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলা হয় বা কালো হিরে সঙ্গে তুলনা করা হয়ে থাকে, বুঝতে পেরেছো? হিরের সঙ্গে তুলনা করা হয়ে থাকে ব্ল্যাক ডায়মন্ড। তাহলে এই হচ্ছে, সুতরাং মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্য হলো ট্যাল্ক এবং সর্বোচ্চ কাঠিন্য হচ্ছে ডায়মন্ড বা হিরে, যার কাঠিন্য মান হচ্ছে 10। তাহলে এই হলো তোমার মোহ স্কেল। এরপর দেখো যেটা আছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হচ্ছে মোহ। এরপর দেখো ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? তাহলে আমরা পড়লাম যে ছোটনাগপুর মালভূমিকে খনিজ ভাণ্ডার বলা হয়, সেটা তোমার ওই খনিজ সম্পর্কে যখন পড়েছিলাম তখনই দেখলাম। এবার দেখো কেন খনিজ ভাণ্ডার বলা হয় সেটা আমাদেরকে একটু আলোচনা করতে হবে। বলছে ছোটনাগপুর মালভূমিতে বিভিন্ন প্রকার খনিজ সম্পদ, যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, মাইকা, চুনাপাথর, চীনামাটি, কোয়ানাইট, তারপরে ইউরেনিয়াম, অ্যাপেটাইট, তারপরে ক্রোমাইট, ব্যারাইট, গ্রাফাইট প্রভৃতি পাওয়া যায়। অর্থাৎ ভারতে উত্তোলিত মোট খনিজ সম্পদের প্রায় 80% খনিজ সম্পদ ছোটনাগপুর মালভূমিতে পাওয়া যায় বলে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ সম্পদের ভাণ্ডার বলা হয়ে থাকে, বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নটা তোমাদের হতে পারে যে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন। এরপর দেখো তাহলে আমাদের খনিজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এরপরে আসবো আমরা শিলা সম্পর্কে। তাহলে শিলা কাকে বলে? শিলা কয় প্রকার? এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের শিলা কাকে বলে, শিলা কয় প্রকার। তাহলে শিলা কাকে বলে এই কথাটা তো আমি তোমাদের বলেছি যে কতগুলো খনিজ মিশ্রিত হয়ে যে যৌগিক উপাদান গঠন করছে তাকেই বলছে খনিজ। তাহলে তাকে এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগকে খনিজ বলা হয়। যেমন গ্রানাইট শিলা গঠিত হয়েছে কোয়ার্টজ, ফেলসপার, মাইকা এবং হর্নব্লেন প্রভৃতি খনিজ দ্বারা। চুনাপাথর গঠিত হয়েছে শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দ্বারা। তাহলে অনেকগুলো
খনিজ মিলে বা একটা দুটো খনিজ মিলে কিন্তু তোমার ওই শিলা গঠিত হয়। এবার শিলা কোনটাকে বলছে, ওই যে এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণকে শিলা বলে। শিলা তিন প্রকার, আগ্নেয় শিলা যেমন বেসল্ট, পাললিক শিলা যেমন কাদা পাথর, এবং রূপান্তরিত শিলা যেমন নিস। তাহলে এই তিনটে হচ্ছে শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপর দেখো কোন ধরনের শিলা খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। তাহলে দেখো এই যে তিন ধরনের খনিজ রয়েছে, এই শিলা রয়েছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এই তিন ধরনের শিলার মধ্যে রূপান্তরিত শিলা থেকে কিন্তু খনিজ আহরণে সব থেকে সুবিধা হয়। ঠিক আছে, কেন বলো তো? তার কারণ হচ্ছে রূপান্তর যখন হয় তখন কিন্তু খনিজগুলো এক ধারে বা একটা জায়গাতে কিন্তু চলে আসে বিভিন্ন রকমের খনিজগুলো। আর আমরা যে খনিজ সংগ্রহ করি সেগুলো কিন্তু শিলার মধ্য থেকেই সংগ্রহ করি, অর্থাৎ আমাদের খনি যে তোমার হয় সেটা কিন্তু শিলাকে কেটে খনি তৈরি করা হয়, এবং খনির মধ্যে যে শিলা আছে সেই শিলা থেকে কিন্তু খনিজ সংগ্রহ করা হয়। দেখো কি বলছে রূপান্তরিত শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। অর্থাৎ যেভাবে ছিল তার অবস্থানে কিন্তু পরিবর্তন ঘটে। তখন একই ধর্মের খনিজ ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে, ফলে এই ধরনের শিলা থেকে খনিজ সংগ্রহ সুবিধাজনক হয়। যেমন গ্রানাইট থেকে নিচ গঠিত হয় বলে বলয় আকারে খনিজ তেল একদিকে সরে যায়, একে ব্যান্ডেড নিচ বলে। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহে সুবিধা হয়। বুঝতে পেরেছ? তাহলে যখন রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু একই প্রকৃতির খনিজগুলো এক জায়গাতে অবস্থান করার জন্য কিন্তু খনিজ সংগ্রহে সুবিধা হচ্ছে রূপান্তরিত শিলা থেকে। এই সুবিধাটা কিন্তু আগ্নেয় শিলা বা পাললিক শিলাতে পাওয়া যায় না। এরপর দেখো যেটা আছে শিলার প্রবেশতা এবং সছিদ্রতা বলতে কি বোঝো? তাহলে প্রবেশতা মানে প্রবেশ করা। ঠিক আছে, অর্থাৎ শিলার মধ্যে তোমার এই যে বায়ু চলাচলের যে ইয়েটা সেটাকে বলছে তোমার শিলার প্রবেশতা। তাহলে দেখো প্রবেশতা কোনটা বলছে? শিলার প্রবেশতা বলতে শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে প্রবেশতা বলে। আর সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। হ্যাঁ, প্রবেশতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে, সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে। এই হচ্ছে তোমার জলধারণ ক্ষমতা কমে, প্রবেশতা বেশি হলে জলধারণ ক্ষমতা কমে, আর সছিদ্রতা বেশি হলে জলধারণ ক্ষমতা বাড়ে। তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে বিপরীত একটা সম্পর্ক। এবার দেখো বিজ্ঞানের যে শাখায় শিলা নিয়ে আলোচিত হয় তাকে বলছে পেট্রোলজি। তাহলে আমরা যেটা খনিজ নিয়ে আলোচনা হয় তাকে বলছে মিনারেলজি, আর যেটা তোমার শিলা নিয়ে আলোচনা হয় সেটাকে বলছে পেট্রোলজি। বুঝতে পেরেছো? তাহলে আসতে পারে পেট্রোলজি কাকে বলে, বা এই প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞানের কোন শাখায় শিলা নিয়ে আলোচিত হয়, তখন উত্তর হবে তোমার পেট্রোলজি। এরপর দেখো মাটি কাকে বলে? শিলাস্তর পরিবর্তিত হয়ে উদ্ভিদের যোগ্য হলে তা মাটি। বুঝতে পেরেছ? তাহলে মাটি হচ্ছে প্রথমে শিলাস্তর আছে, সেটা দীর্ঘদিন পরিবর্তিত হয়ে মানে আবহবিকারের পরিবর্তিত হয়ে তার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়ে যখন সেটা উদ্ভিদের যোগ্য হয় তখন সেটাকে আমরা মাটি বলতে পারি। এরপর দেখো রেগোলিথ জিনিসটা কি? তাহলে রেগোলিথ কোনটা? রেগোলিথ হচ্ছে তোমার ওই আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন শিলার উপরে চূর্ণ বিচূর্ণ হয়ে অবস্থান করে তখন সেই জিনিসটাকে বলছে রেগোলিথ। দেখো রেগোলিথ কি বলছে? আদি শিলার ওপর শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণটি হলো মাটি, জীবকুলের আবাসস্থল। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমাবহ দ্বারা বহুদিন ধরে শিলা এবং শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণে রূপে অবস্থান করে। এই শিলাচূর্ণ হচ্ছে রেগোলিথ। তাহলে যখন আবহবিকার প্রাপ্ত হয়ে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে অবস্থান করছে তখন সেটিকে বলছে রেগোলিথ। এই রেগোলিথের সঙ্গে তোমার যখন হিউমাস মিশ্রিত হচ্ছে তখন সৃষ্টি হচ্ছে তোমার মাটি। বুঝতে পেরেছো? তাহলে এবার আমাদের যে হিউমাস বলে যে কথাটা বললাম, হিউমাসটা কি বলতো? যে মাটিতে বসবাসকারী জীবাণুর দ্বারা মৃত উদ্ভিদ এবং প্রাণী দেহের পচনের মাধ্যমে যে কালো পদার্থ তৈরি হয় তাকে বলা হয় বোধ মাটি বা হিউমাস। তাহলে দেখো বোধ মাটি যা, হিউমাসও কিন্তু তাই। এবং এই রেগোলিথের সঙ্গে যখন হিউমাস বা বোধ মাটি যুক্ত হচ্ছে তখন আমাদের সৃষ্টি হচ্ছে মৃত্তিকা, যেটা আমাদের জীবকুলের বসবাসের পক্ষে উপযুক্ত বা আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু এই মৃত্তিকা থেকে আমরা পেয়ে থাকি। এরপর দেখো আমাদের যেটা আছে খনিজ এবং শিলার মধ্যে পার্থক্য। তাহলে আমরা খনিজ সম্পর্কে জানলাম, শিলা সম্পর্কে জানলাম। এবার দেখো খনিজ যেটা সেটা হচ্ছে একটা মৌলিক উপাদান, আর শিলা কোনটা? অনেকগুলো খনিজ তোমার মিশ্রিত হয়ে তৈরি হচ্ছে একটা তোমার শিলা। হ্যাঁ, এবার দেখো আমাদের এই খনিজ এবং তোমার শিলার মধ্যে পার্থক্যটা আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো কী কী পার্থক্য আছে। প্রথমে হচ্ছে তোমার খনিজ অজৈব পদার্থ। দেখতে পাচ্ছ খনিজ হচ্ছে অজৈব পদার্থ, আর শিলা জৈব এবং অজৈব দু রকম কিন্তু হতে পারে।
খনিজ কেলাসিত পদার্থ, শিলা কিন্তু কেলাসিত বা অকেলাসিত হতে পারে। খনিজের বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক গঠন থাকে, শিলার বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক গঠন থাকে না। খনিজ প্রায় 2000 প্রকার, শিলা কিন্তু মোটেই 3 প্রকার, অর্থাৎ প্রকৃতিতে প্রায় 2000 প্রকারের খনিজ কিন্তু আছে। খনিজ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ হতে পারে, শিলা মূলত কিন্তু মৌলিক অথবা মিশ্র প্রকৃতির হয়, যৌগ কিন্তু হয় না। তাহলে এই হচ্ছে খনিজ এবং শিলার মধ্যে পার্থক্য। এরপর দেখো সংঘাত এবং অসংঘাত শিলা কাকে বলে। তাহলে আমাদের যে শিলাগুলো তোমার আছে 3 প্রকৃতির, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা, সেই শিলাগুলোর মধ্যে আবার সংঘাত এবং অসংঘাত দুটো ভাগ আছে। দেখো সংঘাত শিলা কোনটাকে বলছে? সংঘাত মানে কি? সংঘাত মানে যুদ্ধ, হ্যাঁ, অর্থাৎ তোমার ওই যে নদী, হিমবাহ, বায়ু প্রভৃতির দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিলাটা সৃষ্টি করছে যুদ্ধ করে, সেটিকে বলছে সংঘাত। দেখো প্রাচীন শিলাচূর্ণ ক্ষয়ে গিয়ে বহুদিন ধরে জমাটবদ্ধ হয়ে সংঘাত শিলার সৃষ্টি হয়। অন্যদিকে রাসায়নিক বা জৈবিক উপায়ে পাললিক শিলার সৃষ্টি হলে তাকে অসংঘাত শিলা বলা হয়। বুঝতে পেরেছ? তারপর দেখো সংঘাত শিলাটা কি হচ্ছে? যান্ত্রিক পদ্ধতিতে সৃষ্ট হয় বলে শিলার মূল খনিজের কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন কিন্তু ঘটে না। অন্যদিকে অসংঘাত শিলা কি? রাসায়নিক প্রক্রিয়ায় গঠিত হওয়ায় মূল খনিজের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, নতুন খনিজ সৃষ্টি হয়। এরপর দেখো সংঘাত শিলা 2 রকমের, যথা জলে সঞ্চিত প্রায় 3টি শ্রেণী, যেমন প্রস্তরময়, বালুকাময়, কর্দমময়, আর স্থলে সঞ্চিত যেমন লোয়েস, বেন্টেনাইট এবং টিলাইট। আর অন্যদিকে অসংঘাত শিলা বলছে জৈবিক অসংঘাত, যেমন চুনময়, বালুকাময়, অঙ্গারময়, ফসফোরাইট, রাসায়নিক এবং 2 নম্বর হচ্ছে রাসায়নিক অসংঘাত। তাহলে এই হচ্ছে তোমার সংঘাত শিলা এবং অসংঘাত শিলার মধ্যে পার্থক্য। নেক্সট এবার যেটা আছে সেটা হচ্ছে শিলাচক্র কি। তাহলে দেখো আমাদের যে শিলা যে আছে সেই শিলাগুলো কিন্তু চক্রাকারে তোমার সৃষ্টি হয়। প্রথমে আগ্নেয় শিলা যেটা আছে সেটাকে তোমার বলছে প্রাথমিক শিলা, এবং যেহেতু এটা তোমার পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে তাই একে বলছে প্রাথমিক শিলা। আর তারপরে প্রাথমিক শিলা থেকে তৈরি হয় পাললিক শিলা, এবং প্রাথমিক এবং পাললিক শিলা দুটো থেকে সৃষ্টি হয় রূপান্তরিত শিলা। তাহলে এই যে চক্রাকার পদ্ধতিতে যে আবর্তিত হচ্ছে সেই জিনিসটাকে বলছে তোমার শিলাচক্র। এবং এই রূপান্তরিত শিলাটা আবার ভূ অভ্যন্তরে প্রবেশ করে তোমার যখনই গলে যায় তোমার মহাদেশীয় মহাসাগরীয় পাতের যে জিনিসটা আমরা জানি, তখন সেটা কিন্তু আবার আগ্নেয় পদার্থ হিসাবে আবার প্রাথমিক শিলা হিসাবে বহিঃপ্রকাশ করে। তাহলে দেখো শিলাচক্র বলতে কী বলছো? বলছে বিভিন্ন প্রকার শিলার গঠন প্রক্রিয়া চলছে দিনের পর দিন, তেমনি এক প্রকার শিলা রূপান্তরিত হয়ে পরিণত হচ্ছে অন্য প্রকার শিলায়। এইভাবে চক্রাকারে চলতে থাকা শিলার গঠন প্রক্রিয়াকে শিলাচক্র বলে। পরিষ্কার হয়েছে? যেমন ভূ অভ্যন্তরের ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথে ভূপৃষ্ঠের উপরে এসে শীতল এবং কঠিন হয়ে আগ্নেয় শিলা পরিণত হয়। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এবং চূর্ণ বিচূর্ণ পদার্থ জলস্রোতের দ্বারা বাহিত হয়ে পলিরূপে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়। ভূ অভ্যন্তরের তাপে এবং ওপরের পলিস্তর এবং জলরাশির চাপে নিচের পলিস্তর কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়। হ্যাঁ, এবার আগ্নেয় এবং পাললিক শিলা তাপের প্রভাবে রূপান্তরিত শিলায় পরিণত হয়, আবার চাপের প্রভাবে রূপান্তরিত শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বহুদিন পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। বুঝতে পারছো? তাহলে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই যে তোমার রূপান্তরিত শিলার সৃষ্টি হচ্ছে, এবং রূপান্তরিত শিলাটা তোমার যখনই সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু যখন প্রচণ্ড শক্ত হয়ে আবার সেটা আবার ম্যাগমা হিসাবে যখন বহিঃপ্রকাশ করছে তখন আবার আগ্নেয় শিলার সৃষ্টি হচ্ছে। তাহলে এইভাবে যে চক্রাকারে তোমার পরিবর্তন হচ্ছে এটিকেই বলছে তোমার শিলাচক্র। পরিষ্কার হয়েছে? আমি তোমাদের শিলাচক্র জিনিসটা একবার একটা সহজ ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো আমাদের যখন কোনো একটা জায়গাতে ধরো এইখানে তোমার এইটা হচ্ছে তোমার মহাদেশীয় পাত, এবং নিচে এবং আরেকটা হচ্ছে এটা তো হচ্ছে তোমার মহাসাগরীয় পাত, আর তার উপরে থাকছে তোমার মহাদেশীয় পাত। বুঝতে পেরেছো? আমি পাত সংস্থান তত্ত্বের আলোকে শিলাচক্রটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখো মহাদেশীয় পাত যেটা, এটা কিন্তু হালকা প্রকৃতির হয়। বুঝতে পেরেছো? এটা হালকা প্রকৃতির হলো। আর এটা তোমার যেটা মহাসাগরীয় পাত, এটা হচ্ছে তোমার মহাসাগরীয়, আর এটা হচ্ছে তোমার মহাদেশীয়। তাহলে যখনই দুটো পাতের সংঘর্ষ হলো তখন কি হলো, মহাসাগরীয় পাতটা যেহেতু ভারী আর মহাদেশীয় পাতটা যেহেতু হালকা, তাই মহাসাগরীয় পাতটা কিন্তু ভিতরে প্রবেশ করে। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের যে তোমার যেখানে তোমার পর্বতের সৃষ্টি হয়েছে, আগ্নেয় পর্বত কোথায় সৃষ্টি হয় গো? আগ্নেয় পর্বত সৃষ্টি হয় সাধারণত একটা মহাদেশীয় বা মহাসাগরীয় পাতের সংযোগ স্থল বরাবর, বা যে জায়গাতে পর্বতের সৃষ্টি হয়েছে, ধরো এই জায়গাতে পর্বতের সৃষ্টি হয়েছে, তাহলে এই পর্বত থেকে কিসের সৃষ্টি হয় গো? নদীর সৃষ্টি হয়। এই নদী থেকে কি হয়? নদী থেকে তোমার এই ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে তোমার কি হচ্ছে, এইখানে তোমার পাললিক শিলা
তোমার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আগ্নেয় শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে তোমার এসে সমুদ্রের তলদেশে জমা হয়ে বা পলি আকারে কোথাও জমা হয়ে কিন্তু কি হচ্ছে, পাললিক শিলার সৃষ্টি হচ্ছে। এবং এই পাললিক শিলার সঙ্গে কি থাকছে, আগ্নেয় শিলাও থাকছে, আবার তোমার এই পলি জাতীয় পদার্থও থাকছে। এবার যখন এরকমভাবে পাললিক শিলাটা সমুদ্রের তলদেশে ক্রমশ জমা হতে থাকছে, তখন কি হচ্ছে, এই যে নিচের অংশটা যখন অবনমিত হতে হতে কি হচ্ছে গো, তখন এখানে কিন্তু তোমার ওই যখনই তোমার অত্যধিক নিচের দিকে চলে আসছে, তখন সেটা কি হচ্ছে, এই যে তোমার নিচের দিকে চলে আসার ফলে এটা যখনই পাতটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, তখন এখানে কি হয়, অত্যধিক তাপের জন্য এটা কিন্তু গলে যাচ্ছে। এবং যখনই গলে যায় তখন ভূ অভ্যন্তরে সেটা না থাকতে পেরে সেটা কিন্তু আবার এখানে পর্বতের মধ্যে আগ্নেয় হিসাবে প্রকাশ করে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আবার অগ্নুদ্গমের ফলে তোমার আগ্নেয় পর্বতের সৃষ্টি হলো, প্রাথমিক শিলার সৃষ্টি হলো। এই প্রাথমিক শিলা আবার ক্ষয়প্রাপ্ত হয়ে পর্যায়ক্রমে তোমার পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার সৃষ্টি হয়ে আবার সেটা পর্যায়ক্রমে। তাহলে এই যে একটা চক্রাকার পদ্ধতি, এই জিনিসটাকে বলছে তোমার শিলা চক্র। বুঝতে পেরেছো? এরপর শিলাচক্র দেখো, তোমাদের যে ছবিটা দেওয়া আছে, এখানে একটা ছবি তো আমি বইয়ের মধ্যে দেখালাম, আরেকটা দেখো ছবি যেটা তোমাদের এখানে আছে, দেখো এই দেখো তোমার শিলাচক্রের ছবি। এই ছবিটা তোমরা দিতে পারো বা এই ছবিটাও তোমরা দিতে পারো। এই দেখো এই ছবিটা, বা আমি যে ছবিটা আঁকলাম সেই ছবিটাও কিন্তু তোমরা দিতে পারো। তাহলে এইখানে দেখো কি হচ্ছে, এই দেখো আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে পলির সৃষ্টি হচ্ছে, পলি থেকে পাললিক শিলা সৃষ্টি হচ্ছে, পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা সৃষ্টি হচ্ছে, রূপান্তরিত শিলা থেকে ম্যাগমা বা লাভা সৃষ্টি হয়ে আবার দেখো এখানে তোমার আগ্নেয় শিলা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমি এই যে তোমার ছবিটা তোমাদের যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম সেই জিনিসটাই, রূপান্তরিত শিলাটা কিন্তু আবার তোমার ম্যাগমা সৃষ্টি হচ্ছে এবং লাভা রূপে বাইরে প্রকাশ করে আবার কিন্তু তোমার পাললিক শিলা সৃষ্টি করছে। তাহলে এই জিনিসটাই হচ্ছে তোমার শিলা চক্র। তাহলে এই ছবিটা তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটা তোমরা ছবি হিসাবে ব্যবহার করতে পারো। তাহলে এই হলো তোমার শিলা চক্র। এরপর দেখো যেটা আছে ভূমিরূপের ওপর শিলার প্রভাব লেখো। তাহলে আমরা যেমন তোমার খনিজের উপরে প্রভাব পড়লাম, ঠিক একই রকমভাবে তোমার ভূমিরূপের ওপরে কিন্তু এই শিলারও যথেষ্ট প্রভাব রয়েছে। কী রকম প্রভাব দেখো, বলছে যে রাঁচি সহ সমগ্র ছোটনাগপুর প্রধানত গ্রানাইট শিলায় গঠিত। রাঁচি কোথায় গো? আমাদের ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি। আর এই ঝাড়খণ্ডটা কি পুরোপুরি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অবস্থিত, গ্রানাইট শিলায় গঠিত। এই প্রাচীন শিলা গঠিত ভূমিরূপ সাধারণত গোল আকারের হয়। তাহলে এটা কিন্তু ভূমিরূপের উপর প্রভাব ফেলছে। অর্থাৎ যদি ধরো গ্রানাইট শিলায় গঠিত হয় তখন সেই ভূমিরূপ গোল আকারের হবে, আর বেসল্ট শিলায় হলে সেটা চ্যাপ্টা আকারের হবে। দেখো তারও উদাহরণ দিয়েছে, বলছে ফারকা গিয়েছিল মহারাষ্ট্রের পঞ্চগণী মহাবলেশ্বর অঞ্চলে, সেখানে চ্যাপ্টা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপ দেখতে পাই। এই জায়গাটা দাক্ষিণাত্য মালভূমি ডেকান ট্র্যাপ অংশ। ডেকান ট্র্যাপ মানে কি গো? ডেকান ট্র্যাপ মানে হচ্ছে সিঁড়ি। বুঝতে পেরেছো? তাহলে যখনই ম্যাগমাটা লাভা রূপে প্রবাহিত হয়ে যখন সিঁড়ির মতো আকৃতি ধারণ করেছে তখন সেটাকে তোমার ডেকান ট্র্যাপ বলছে। এই অঞ্চল বেসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত হওয়ায় ভূমিরূপগুলো অনেকটা চ্যাপ্টা আকারের হয়ে থাকে। তাহলে এটা বেসল্ট শিলা দ্বারা গঠিত ডেকান ট্র্যাপটা। এরপর দেখো আরেকটা ভূমিরূপ কি বলেছে, চুনা পাথরে গঠিত অঞ্চল। এটা কি? এটা হচ্ছে তোমার চুনা পাথরটা হচ্ছে পাললিক শিলা। বুঝতে পেরেছো? চুনা পাথর থেকে রূপান্তরিত হয়ে কিসের সৃষ্টি হয়? মার্বেলের সৃষ্টি হয়। তাহলে দেখো গুহার ছাদ থেকে দেখো ইমরান, চেরাপুঞ্জি এবং মৌসিনরাম, চেরাপুঞ্জি মৌসিনরাম আমাদের মেঘালয় রাজ্যে অবস্থিত। আমাদের ভারতবর্ষের তোমার উত্তর পূর্বে যে রাজ্যগুলো আছে তার মধ্যে মেঘালয় হচ্ছে একটা রাজ্য, মেঘালয়, আসাম, ঠিক আছে? এই মেঘালয়ে যদি আমরা ঘুরতে যাই তাহলে কিন্তু চেরাপুঞ্জি, যেটা বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেখানে ঘুরতে গেলে কিন্তু আমরা চুনা পাথরের গুহা দেখতে পাই। এটা পাললিক শিলাতে গঠিত। গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনা পাথরের দণ্ডকে বলছে স্ট্যালাকটাইট। গুহার মেঝের থেকে ওপরের দিকে জমে থাকা চুনা পাথরের দণ্ডকে বলছে স্ট্যালাগমাইট। এবং এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট জুড়ে গিয়ে চুনা পাথরের স্তম্ভ তৈরি করে। আবার চুনা পাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় আকৃতির গর্তের সৃষ্টি হয়। এই ধরনের ভূমিরূপকে কাস্ট ভূমিরূপ বলে। তাহলে চুনা পাথরে গঠিত অঞ্চলে যে ভূমিরূপের বৈচিত্র্য দেখতে পাওয়া যায় সেটিকে তোমার কাস্ট ভূমিরূপ বলছে। এই কাস্ট ভূমিরূপ কিন্তু তোমাদের প্রশ্ন অনেক সময় আসে। তাহলে এটা গেল তোমার আমাদের ভূমিরূপের উপরে শিলার প্রভাব। এবার দেখো আমরা এক এক করে শিলার সম্পর্কে জানবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা সম্পর্কে আমাদেরকে প্রথমে কি জানতে হবে, যে আগ্নেয় শিলা কাকে বলে, এর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটির বর্ণনা। তাহলে আগ্নেয় শিলা কোন জিনিসটাকে বলছে? আগ্নেয় শিলা হচ্ছে, দেখো বলছে উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময়ে ভূত্বক এবং ভূ অভ্যন্তরের বিভিন্ন উপাদান জমাট বেঁধে কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয়
আগ্নেয় শিলা বলে। ঠিক আছে, দেখো আগ্নেয় শিলার আরও দুটো নাম আছে, একটা হচ্ছে অস্তরীভূত শিলা আর হচ্ছে প্রাথমিক শিলা। বুঝতে পেরেছো? দুটো কেন বলে, দেখো প্রাথমিক শিলা কাকে বলে সেটা কিন্তু এখানে লেখা আছে, বলছে আগ্নেয় শিলা থেকে অন্য কোনো শিলা থেকে গঠিত হয়নি, তাই একে প্রাথমিক শিলাও বলা হয়। যেহেতু এটা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়, আগ্নেয় শিলার মধ্যে কোনো স্তর থাকে না, তাই আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলাও বলা হয়। উদাহরণ কি, বেসল্ট, গ্রানাইট, ডলোরাইট প্রভৃতি হচ্ছে তোমার আগ্নেয় শিলার উদাহরণ। এবার দেখো এই আগ্নেয় শিলার বৈশিষ্ট্যটা আমরা এবারে পড়ব, যে আগ্নেয় শিলার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেটা আমরা এবার দেখব। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই শিলা শক্ত ও ভারী, এর ঘনত্ব কিন্তু খুব বেশি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। 2 নাম্বার, এই শিলার কোনো স্তর নেই। 3 হচ্ছে খুব শক্ত বলে এই শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। 4 হচ্ছে এই শিলায় উজ্জ্বল কেলাস দেখা যায়। 5 হচ্ছে আগ্নেয় শিলার রং হালকা যদি গ্রানাইট হয় বা গাঢ় যদি বেসল্ট হয়, এর হাতে হতে পারে। এই শিলায় দারুণ ফাটল দেখা যায়। 7 হচ্ছে এই শিলায় জীবাশ্ম নেই। 8 হচ্ছে আগ্নেয় শিলার প্রবেশ্যতা এবং সছিদ্রতা কম হয়। তাহলে এই হচ্ছে তোমার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এবারে শ্রেণীবিভাগ দেখো, উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ, উৎপত্তির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিঃসারী, অর্থাৎ যেটা বাইরে নিঃসৃত হয়, আর উদ্বেদী মানে যেটা নিঃসৃত হতে পারে না, অর্থাৎ ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে যেটা সৃষ্টি হয় সেটাকে বলছে উদ্বেদী শিলা। এবার দেখো নিঃসারী শিলার আবার কতগুলো ভাগ আছে। নিঃসারী শিলা কাকে বলছে, দেখো বলছে ভূগর্ভের উত্তপ্ত গলিত ধাতব পদার্থ ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের ওপর লাভারূপে প্রবাহিত হবার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। দ্রুত জমে যাওয়ার জন্য এই শিলার কণাগুলি কিন্তু খুবই সূক্ষ্ম থাকে এবং বেসল্ট হচ্ছে এই ধরনের একটি শিলা। তাহলে দেখো এখানে এই যে ছবিটা আঁকা আছে, এই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো, অথবা দেখো আরও একটা ছবি আছে, এই ছবিটা তোমাদের সব থেকে ভালো হবে, সেটা দেখাই আমি তোমাদের। যদিও আমার ইয়েতে যদি দেখো তাহলে দেখবে অনেকগুলো তোমার শিলার ছবি, শিলার সঙ্গে যে সমস্ত ছবিগুলো রিলেটেড সেই ছবিগুলো দেওয়া আছে, তোমরা সেটাও দেখতে পারো। বা এই দেখো এইখানে যে ছবিটা দেওয়া আছে এটা কিন্তু খুবই সহজ সরল ছবি। এখানে দেখো দেখতে পাচ্ছ, এই দেখো নিঃসারী আগ্নেয় শিলা এবং তোমার উদ্বেদী আগ্নেয় শিলা। উদ্বেদী আগ্নেয় শিলাকে পাতালিক উপপাতালিক দুটো ভাগে ভাগ করছে এবং অভ্যন্তরে যেটা থাকছে সেটাকে বলছে ম্যাগমা। তাহলে এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার উদ্বেদী আগ্নেয় শিলা কোনটাকে বলছে, বলছে অনেক সময় ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে শীতল হয়ে জমে কঠিন শিলায় পরিণত হয়, একে উদ্বেদী শিলা বলা হয়। উদ্বেদী শিলাকে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাতালিক শিলা, একটা উপপাতালিক। পাতালিক মানে যেটা বেশি গভীরতাতে থাকে, আর উপপাতালিক মানে যেটা কম গভীরতাতে থাকে। এবার পাতালিক দেখো কি বলছে, বলছে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল এবং কেলাসিত এবং কঠিন হয় বলে তাকে পাতালিক শিলা বলে। ধীরে ধীরে শীতল হওয়ায় এই শিলার কণাগুলি কিন্তু খুব বড় হয়। গ্রানাইট হচ্ছে এই শিলার একটি উদাহরণ। আর উপপাতালিক কোনটাকে বলছে, বলছে অনেক সময় উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূত্বকের দুর্বল অংশ এবং ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হয়, তাকে উপপাতালিক শিলা বলে। এই শিলায় পাতালিক শিলার তুলনায় দ্রুত শীতল হয় বটে, কিন্তু নিঃসারী শিলার মতো অত দ্রুত শীতল হয় না। ডলেরাইট এবং পাইরাইট হচ্ছে এই শিলার উদাহরণ। তাহলে এই হচ্ছে তোমার আমাদের আগ্নেয় শিলার সম্পর্কে তোমার বর্ণনা, এবং ছবিটা আমি তোমাদের দেখালাম, ওই ছবিটা তোমরা ব্যবহার করতে পারো। এরপরে যেটা আছে বলছে যে আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলে কেন। তাহলে দেখো অস্তরীভূত শিলা কেন বলছে, তার কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো স্তর লক্ষ্য করা যাচ্ছে না, তাই একে অস্তরীভূত শিলা বলা হয়। দেখো উত্তপ্ত ফুটন্ত লাভা শীতল এবং কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা গঠনের সময় কোনো স্তরের সৃষ্টি করে না এবং এই শিলায় কোনো স্তর থাকে না, তাই এই শিলাকে অস্তরীভূত শিলা বলে। নেক্সট কি বলছে, বলছে যে বেসল্ট কি জাতীয় শিলা। তাহলে বেসল্ট তোমার কি জাতীয় শিলা গো, বেসল্ট তোমার আমরা যে কিছুক্ষণ আগেই পড়লাম যে বেসল্টের দ্বারা গঠিত ভূমিরূপটা কীরকম হয়, 4টা প্রকৃতির হয়। তাহলে বেসল্ট কি জাতীয় শিলা, বেসল্ট হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। হ্যাঁ, ভূগর্ভের ম্যাগমা লাভারূপে প্রবাহিত হয়ে বাইরে এসে শীতল এবং কঠিন হয়ে বেসল্ট শিলা গঠন করেছে। এই শিলা ক্ষারকীয়
গোলকীয় এবং লাভায় গঠিত হয়। এর দানাগুলো সূক্ষ্ম হয় এবং ভূপৃষ্ঠে দ্রুত শীতল হয় বলে এই প্রগাঢ় এবং দৃঢ় হয়। দেখো আমরা যে ঘর তৈরি করার জন্য যে শিলাগুলো ব্যবহার করি তার মধ্যে গ্রানাইট হচ্ছে একটা শিলা, গ্রানাইট এবং মার্বেল এই দুটো কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু বেসল্ট কেন ব্যবহার করি না? তার কারণ হচ্ছে বেসল্ট কিন্তু গ্রানাইটের মতো অতটা বড় দানার হয় না, ছোট ছোট দানা হয়, বুঝতে পেরেছো? আমরা যে বেসল্টকে কেটে কোথাও ব্যবহার করবো সেটা কিন্তু সম্ভব নয়, এটা রেল লাইনের ধারে ব্যবহার করা হয় ছোট ছোট টুকরো যেহেতু, বুঝতে পেরেছো? অন্যদিকে গ্রানাইটটা কি, গ্রানাইটটা তোমার অনেক বড়, অর্থাৎ একটা যেহেতু ধীরে ধীরে শীতল হয় তাই কি হয়, এটা হচ্ছে গ্রানাইটটা কি পাতালিক শিলা, বুঝতে পেরেছো? যেহেতু পাতালিক শিলা তাই যেহেতু এটা ধীরে ধীরে তোমার শীতল হয়ে তৈরি হয় দীর্ঘদিন ধরে, তাই কি হয় এর কণাগুলো কিন্তু বড় হয় এবং সেগুলো কিন্তু আমরা কেটে আমরা ঘরে তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা আমরা বেসল্ট বা ফেলসপার এগুলোতে কিন্তু আমরা পারি না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার মনে রাখার জন্য যে বেসল্ট শিলা যেহেতু তোমার ছোট প্রকৃতির এবং দ্রুত শীতল হয়ে নিঃসারী প্রকৃতির শিলা, তাই এই শিলাটা তোমার নিঃসারী শিলা এবং এটা তোমার রেল লাইনের ধারে এটা ব্যবহার করা হয় এবং কঠিনও হয়। অন্যদিকে পাতালিক শিলা গ্রানাইট কেন, তার কারণ হচ্ছে তোমার এটা যেহেতু পাতালিক অর্থাৎ একেবারে তোমার নিচে থাকে, তাই ধীরে ধীরে ঠান্ডা হয় এবং ঠান্ডা হওয়ার জন্য কি হয় এর দানাগুলো কিন্তু বড় হয়, অর্থাৎ যেহেতু বড় হয় এই শিলাগুলো তাই কি হয় এটাকে কেটে কিন্তু আমরা ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাহলে এরপর দেখো যেটা আছে বলছে রেল লাইনের বেসল্ট যার কী শিলা, এবার রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? তাহলে তোমার কি শিলা? বেসল্ট শিলা। কেন রাখা হয়? তাহলে রাখা হয় কেন? প্রথম কারণ যেটা সেটা এটা হচ্ছে তোমার শক্ত প্রকৃতির শিলা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রথম কারণ। আর দেখো কোন শিলা রাখা হয়, রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? রেল লাইনের মাঝে থাকা শিলা হচ্ছে বেসল্ট। এই শিলার ভঙ্গুরতা সহজে ভাঙে না, কম, তাই এখানে রাখা থাকে, ফলে রেল লাইন সহজে বসে যাবে না, দুর্ঘটনার সম্ভাবনা কম থাকবে, যার জন্য কিন্তু রেল লাইনে ওই বেসল্ট শিলাটাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো যেটা আছে যে গ্রানাইট শিলা সম্পর্কে লেখো। তাহলে আমরা বেসল্ট শিলা সম্পর্কে জানলাম, এবার দেখো আমরা গ্রানাইট শিলা সম্পর্কে জানবো। এই গ্রানাইট শিলা কিন্তু আমরা ঘর তৈরির ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে এটা এবারে যদি আমরা পড়ি তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে তোমার গ্রানাইট শিলা কোন জিনিসটাকে বলছে এবং এর উপাদান মানে যে গঠনের যে বৈশিষ্ট্য সেগুলো কি কি। তাহলে দেখো গ্রানাইট কি, গ্রানাইট হচ্ছে একটি উদ্বেদী পাতালিক আগ্নেয় শিলা। মহাদেশীয় ভূত্বক এই গ্রানাইট শিলায় কিন্তু গঠিত, আর মহাসাগরীয় ভূত্বকটা কিসে? বেসল্ট শিলায় গঠিত, বুঝতে পেরেছো? তাহলে গ্রানাইট মহাদেশীয় কেন? তার গ্রানাইট হচ্ছে তোমার একটা তোমার হালকা প্রকৃতির অনেকটা এবং কাঠিন্যত্ব এর কম আছে। অন্যদিকে বেসল্ট শিলাটা কিন্তু কি বলতো ভারী প্রকৃতির, অপেক্ষাকৃত ভারী। হ্যাঁ, দুটোই ভারী কিন্তু অপেক্ষাকৃত বেসল্টটা কিন্তু ভারী। রং কি? গ্রানাইট শিলার রং হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হতে পারে, অর্থাৎ আমরা যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে দেখবে এই সমস্ত কালারেরই কিন্তু গ্রানাইট শিলা আমরা পেয়ে থাকি। গঠনকারী খনিজে কি? এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন খনিজ দ্বারা গঠিত। বৈশিষ্ট্য কি? এই শিলা অপ্রবেশ্য, ভারী এবং শক্ত হওয়ায় এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। হ্যাঁ, ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল হয় বলে এই শিলার দানাগুলো বড় প্রকৃতির হয়। ব্যাস তোমার 3 মিলিমিটার এর বেশি হয়ে থাকে। এবার গঠিত ভূমিরূপ কি? গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ সাধারণত গোল আকৃতি বিশিষ্ট হয়। গ্রানাইট শিলা গঠিত লাল মাটি চাষের পক্ষে অনুর্বর, এতে লৌহ অক্সাইড বেশি থাকে। এটা গেল তোমার গ্রানাইট শিলা। এরপর দেখো চিকচিক করে কেন? তাহলে আমাদের এই যে গ্রানাইট শিলা তোমার যে আছে, এই গ্রানাইট শিলা তোমার চিকচিক কেন করছে? গ্রানাইট শিলার মধ্যে যেহেতু তোমার একটা খনিজ উপাদান থাকে, সেই খনিজ উপাদানের জন্য তোমার অভ্রের জন্য তোমার চিকচিক করে। তাহলে গ্রানাইট কেন চিকচিক করছে? বলছে গ্রানাইট পাতালিক ধরনের আগ্নেয় শিলা। গ্রানাইট শিলার অন্যতম খনিজ হচ্ছে অভ্র। হ্যাঁ, তাহলে মাস্কোভাইট অভ্র সাদাটে স্বচ্ছ এবং বাইটাইট অভ্র কালো রঙের। অভ্র উপস্থিত থাকে বলেই এই গ্রানাইট শিলা চিকচিক করে। তাছাড়া গ্রানাইট ভূগর্ভস্থ ফাটলে লাভারূপে সঞ্চিত হয়ে সুদীর্ঘ ঢাল ধরে শীতল হওয়ার সময় এর কেলাস গঠিত হয়। কেলাসিত শিলা প্রকৃতিগতভাবে চকচকে হয়। তাহলে এই হচ্ছে তোমার গ্রানাইট শিলা চকচক করার কারণ। এরপরে দেখো যেটা আছে রাঁচি এবং নেতারহাট অঞ্চলে গোলাকার টিলা দেখতে পাওয়া যায় কেন? তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম গোলাকার টিলা, তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্রানাইট শিলা। আমাদের যে গ্রানাইটের শিলার ফলে যে তোমার ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো কিন্তু গোল আকৃতি বিশিষ্ট হয়। তাহলে দেখো এটা বলেছে যে তোমার রাঁচি এবং নেতারহাটে গ্রানাইট জাতীয় শিলায় গঠিত অঞ্চলে ভূমিরূপ গোলাকার হয়। রাঁচি এবং নেতারহাট সহ সমগ্র ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রধানত গ্রানাইট শিলায় গঠিত এইখানেই তোমার গোলাকার টিলা দেখতে পাওয়া যায়। এরপর দেখো বলছে যে তোমার গ্রানাইট শিলায় গঠিত ভূমিরূপ গোল আকারের হয় কেন? তাহলে কেন গোল আকারের হয়ে থাকে?
তার কারণ হচ্ছে তোমার যে গ্রানাইট সমসত্ব খনিজ পদার্থে গঠিত বলে এর উপরিভাগ প্রায় সমানভাবে ক্ষয় পায়, তাই গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ কিন্তু গোল আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। এরপর দেখো নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলি সূক্ষ্ম এবং উদ্বেদী আগ্নেয় শিলার দানাগুলি স্থূল হয় কেন? তাহলে সূক্ষ্ম এবং স্থূল কেন হয়? তার কারণ হচ্ছে নিঃসারী যেমন তোমার বেসল্টের দানাগুলি সূক্ষ্ম হয়, অন্যদিকে উদ্বেদী শিলা তোমার গ্রানাইটের দানাগুলি বড় হয়। এবং কেন হয়? কারণ ওটা হচ্ছে নিঃসারী, অর্থাৎ তোমার দ্রুত ঠান্ডা হয়, আর উদ্বেদীটা কিন্তু দ্রুত ঠান্ডা হতে পারে না। তাহলে দেখো কি বলছে, নিঃসারী আগ্নেয় শিলা তোমার দানাগুলি সূক্ষ্ম কেন হয়? বলছে লাভা ভূপৃষ্ঠের নির্গমনের মাধ্যমে নিঃসারী শিলার সৃষ্টি হয়। ভূগর্ভের তুলনায় ভূপৃষ্ঠের উত্তাপ কম, তাই লাভা দ্রুত শীতল এবং সংকুচিত হয়, ফলে দানাগুলো সূক্ষ্ম প্রকৃতির হয়, যেমন বেসল্ট নিঃসারী শিলা এবং সূক্ষ্ম কণা বিশিষ্ট। অন্যদিকে উদ্বেদী শিলার দানাগুলি স্থূল এবং মোটা হয় কেন? তার কারণ হচ্ছে ভূগর্ভের লাভা যখন ভূপৃষ্ঠে নির্গত হতে পারে না, ভূগর্ভের ফাটলের মধ্যে বা কোনো দুর্বল অংশে তাপ বিকিরণ করে ধীরে ধীরে জমাট বাঁধে, তখন উদ্বেদী শিলার সৃষ্টি হয়। ফলে শিলার গঠন পর্ব সুদীর্ঘকালব্যাপী চলে, ধীরে ধীরে শীতলকরণ প্রক্রিয়া চলে বলে এই শিলার দানাগুলো অপেক্ষাকৃত মোটা হয়, যেমন গ্রানাইট শিলার দানা সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কারণ। এরপরে দেখো যেটা আছে, বলছে আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? তাহলে জীবাশ্ম কোন শিলায় দেখতে পাওয়া যায় গো? জীবাশ্ম দেখা যায় পাললিক শিলাতে। আগ্নেয় শিলাতে কেন দেখা যাবে না? তার কারণ হচ্ছে যে আগ্নেয় শিলাতে যেহেতু তাপমাত্রা বেশি, তাই কিন্তু এটা পুড়ে ছাই হয়ে যাবে যদি থাকে। বলছে প্রচণ্ড উত্তপ্ত এবং ফুটন্ত গলিত ম্যাগমা ও লাভা নির্গত হয়ে ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিনভূত হয় এবং আগ্নেয় শিলা গঠন করে। এই গঠনকালে প্রচণ্ড তাপ এবং চাপের শিলা মধ্যস্থ জীবাশ্মগুলি নষ্ট হয়ে যায়, এদের কিছুই অবশিষ্ট থাকে না। এই কারণে আগ্নেয় শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায় না। তাহলে এই হচ্ছে জীবাশ্ম না পাওয়ার কারণ। এবার দেখো যেটা আছে, বলছে পার্থক্য লিখতে হবে কিসে কিসে। প্রথমে বলছে যে গ্রানাইট এবং বেসল্ট। তাহলে গ্রানাইট এবং বেসল্টের মধ্যে পার্থক্য দেখো, গ্রানাইট হচ্ছে উদ্বেদী শিলা, অন্যদিকে বেসল্ট হচ্ছে নিঃসারী শিলা। গ্রানাইট হালকা সাদা ধূসর থেকে গোলাপি, বেসল্ট কিন্তু শুধুমাত্র গাঢ় ধূসর থেকে কালো হয়। আর গ্রানাইট তোমার কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড এই খনিজ দ্বারা গঠিত হয়, অন্যদিকে বেসল্ট তোমার কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন, পাইরক্সিন খনিজ দ্বারা গঠিত হয়। গ্রানাইট শিলা হচ্ছে অপ্রবেশ্য, আর বেসল্ট হচ্ছে প্রবেশ্যতা যথেষ্ট বেশি। গ্রানাইট শিলার দানাগুলো কিছুটা বড়, আর বেসল্ট শিলার দানাগুলো কিন্তু বেশ সূক্ষ্ম। হ্যাঁ, গ্রানাইট শিলার গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়, অন্যদিকে বেসল্ট শিলায় গঠিত ভূমিরূপ সাধারণত চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গ্রানাইট ভূপৃষ্ঠের অনেক নিচে অবস্থান করে, আর বেসল্ট কিন্তু ভূপৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই হচ্ছে তোমার দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো লাভা শিলা এবং পাইরোক্লাস্টের মধ্যে পার্থক্য। পাইরোক্লাস্ট কাকে বলে গো? আগ্নেয়গিরির মুখে যেগুলো জমে থাকে সেগুলোকে বলছে তোমার পাইরোক্লাস্ট। তাহলে লাভা শিলা এবং পাইরোক্লাস্টের মধ্যে পার্থক্য কি? লাভা শিলা হচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা দুর্বল ফাটল পথে ভূপৃষ্ঠে লাভা রূপে তোমার নিঃসারী হয়ে জমাট বন্ধ হলে তাকে বলে লাভা শিলা। অন্যদিকে ভূগর্ভস্থ ফাটল পথে আগে জমে থাকা কোনাকার পদার্থ সিন্ডার ভূপৃষ্ঠে বেরিয়ে সঞ্চিত হলে তাকে বলে পাইরোক্লাস্ট। অর্থাৎ তোমার অগ্নুদ্গম হওয়ার সময় আগ্নেয়গিরির মুখে আগের থেকে যেগুলো জমা থাকে সেগুলোকে বলছে তোমার পাইরোক্লাস্ট। আর লাভা হচ্ছে যেটা তোমার প্রবাহিত হয়, ম্যাগমা যখন লাভা রূপে প্রবাহিত হয়ে শিলা গঠন করছে তখন সেটাকে বলছে লাভা শিলা। এবার তো লাভা তোমার ধীরে ধীরে শান্ত প্রক্রিয়ায় গড়িয়ে গড়িয়ে নির্গত হয়। অন্যদিকে পাইরোক্লাস্ট কি? যে কঠিন জমাটবন্ধ পদার্থ বিস্ফোরণ সহ নির্গত হয়। অন্যদিকে লাভা, এক্ষেত্রে লাভা ক্ষারকীয় প্রকৃতির বলে অগ্নুৎপাতের সঙ্গে সঙ্গে তরল অবস্থায় গড়িয়ে যায় বিস্তীর্ণ ক্ষেত্রে। অন্যদিকে পাইরোক্লাস্ট কি? এক্ষেত্রে আম্লিক জমাটবদ্ধ আগ্নেয় পদার্থ ল্যামিলি এবং আগ্নেয় বোমা জাতীয় পদার্থ নির্গত হয়। লাভা শিলার উদাহরণ হচ্ছে বেসাল্ট, অন্যদিকে পাইরোক্লাস্টের উদাহরণ হচ্ছে আগ্নেয় তুপ ব্রেক্সিয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার দুটোর মধ্যে পার্থক্য। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে নিঃসারী এবং উদ্বেদী শিলার মধ্যে পার্থক্য। তাহলে দেখো নিঃসারী এবং উদ্বেদী আমরা তোমার প্রত্যেকে জানি, নিঃসারী মানে যেটা বাইরে বেরিয়ে আসছে, আর উদ্বেদী মানে যেটা ভূপৃষ্ঠের মধ্যে থেকে শীতল হচ্ছে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাদের নিঃসারী হচ্ছে ভূগর্ভস্থ ম্যাগমা ফাটল বা দুর্বল অংশের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভা প্রবাহ বা জমাটবন্ধ পাইরোক্লাস্টিক পদার্থরূপে নিঃসারিত হয়ে যে শিলা সৃষ্টি করে। অন্যদিকে উদ্বেদী হচ্ছে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের কাছাকাছি বা দূরে
ধীরে ধীরে শীতল কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্বেদী শিলা বলে। নিঃসারী শিলা ভূপৃষ্ঠের উপরিভাগে থাকে, অন্যদিকে উদ্বেদী শিলা ভূপৃষ্ঠের ফাটল বা দুর্বল অংশে থাকে। নিঃসারী শিলা সূক্ষ্ম কেলাসযুক্ত, আপেক্ষিক ঘনত্ব বেশি এবং গাঢ় রঙের হয়, অন্যদিকে উদ্বেদী শিলা স্থূল কেলাসযুক্ত, আপেক্ষিক কেলাসযুক্ত এবং হালকা রঙের হয়। নিঃসারী শিলা দু প্রকার, লাভা শিলা এবং পাইরোক্লাস্টিক শিলা। অন্যদিকে উদ্বেদী শিলা হচ্ছে পাতালিক শিলা এবং উপপাতালিক শিলা, এই দুটো ভাগে ভাগ করছে। আবার দেখো নিঃসারী শিলা সাধারণত চ্যাপ্টা সমতল ভূমিরূপ গঠন করে, অন্যদিকে উদ্বেদী শিলা মূলত গোলাকার ভূমিরূপ গঠন করে। নিঃসারী শিলা ক্ষারকীয় ধরনের আর উদ্বেদী শিলা আম্লিক ধরনের। নিঃসারী শিলার উদাহরণ হচ্ছে তোমার বেসল্ট এবং বায়োটাইট, অন্যদিকে উদ্বেদী শিলার হচ্ছে তোমার গ্রানাইট এবং গ্যাব্রো, এই হচ্ছে তোমার উদ্বেদী শিলার উদাহরণ। এরপর দেখো পাতালিক এবং উপপাতালিক শিলার মধ্যে পার্থক্য। তাহলে পাতালিক মানে ভূগর্ভের অনেক নিচে অতি ধীরে ধীরে শীতল হয়ে সৃষ্টি হয় পাতালিক শিলা, অন্যদিকে ভূপৃষ্ঠের মধ্যে ফাটলের দীর্ঘদিন ধরে শীতল হয়ে সৃষ্টি হয় উপপাতালিক শিলা। পাতালিক শিলা 10 থেকে 40 কিলোমিটার গভীরে অবস্থান করে, অন্যদিকে উপপাতালিক শিলা 3 থেকে 10 কিলোমিটার গভীরতায় অবস্থান করে। পাতালিক শিলা হালকা রঙের হয়, উপপাতালিক শিলা কিন্তু গাঢ় রঙের হয়। পাতালিক শিলার দানাগুলি তুলনামূলক মোটা হয় এবং আয়তন 25 থেকে 1.5 সেন্টিমিটার যুক্ত হয়, অন্যদিকে উপপাতালিক শিলার দানাগুলো কিন্তু পাতালিকের চেয়ে সূক্ষ্ম হয়। এরপর দেখো পাতালিক শিলা গঠন পর্বে দীর্ঘ সময় লাগে, অন্যদিকে উপপাতালিক কিন্তু ভূপৃষ্ঠের কাছাকাছি উত্তাপ কম বলে শিলা গঠন অপেক্ষিত কম সময় লাগে। পাতালিক শিলার উদাহরণ হচ্ছে তোমার গ্রানাইট, গ্যাব্রো। উপপাতালিক শিলার উদাহরণ হচ্ছে তোমার লোরাইট এবং পরফাইরি। এই হচ্ছে তোমার পাতালিক এবং উপপাতালিকের মধ্যে পার্থক্য। এরপর দেখো মহারাষ্ট্রের পঞ্চগনি মহাবালেশ্বর অঞ্চলে চ্যাপ্টা মাথা বিশিষ্ট টেবিলের মতো ভূমিরূপ দেখা যায় কেন? তার কারণ হচ্ছে ওইটা তোমার ওই বেসল্ট শিলায় গঠিত, বেসল্ট শিলায় গঠিত ভূমিরূপ কিন্তু চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। তাহলে কেন হয় দেখো, বলছে বেসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ কিছুটা চ্যাপ্টা আকারের হয়। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ডেকান ট্র্যাপ এর অন্তর্গত পঞ্চগনি মহাবালেশ্বর অঞ্চল বেসল্ট শিলায় গঠিত, তাই এখানে চ্যাপ্টা ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার আগ্নেয় শিলা সম্পর্কে আমাদের আলোচনা। এরপরে আমরা যেটা জানবো পাললিক শিলা সম্পর্কে। তাহলে পাললিক শিলা সম্পর্কে প্রথমে আমাদের কি জানতে হবে যে পাললিক শিলা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। তাহলে পাললিক শিলা কাকে বলে? পলি থেকে দেখো যে শিলা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে পাললিক শিলা। তাহলে দেখো স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। এই স্তরে স্তরে গঠিত হয় বলে একে স্তরীভূত শিলাও বলে থাকে। বুঝতে পেরেছো? এবারে এই শিলার বৈশিষ্ট্য কি আছে? তাহলে দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো এবার তাহলে আমরা জানি। পাললিক শিলার বৈশিষ্ট্য, সবথেকে কোমল প্রকৃতির শিলা হচ্ছে পাললিক শিলা এবং এর বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি? প্রথমে হচ্ছে পাললিক শিলায় স্তর দেখা যায় বা স্তরীভূত শিলা বলা হয় এটাকে। এই শিলায় জীবাশ্মের উপস্থিতি দেখা যায়, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। একমাত্র পাললিক শিলাতেই কিন্তু জীবাশ্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর দেখো 3 নম্বর হচ্ছে এই শিলায় সছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখা যায়, তাই এই শিলায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত থাকে। এতে প্রাকৃতিক জলাধার এবং অ্যাকুইফার গঠিত হতে পারে। তাহলে আর 4 নম্বর কি? এই শিলায় কাদার চিড় খাওয়ার দাগ, জলের ঢেউ এর চিহ্ন দেখা যায়। তাহলে দেখো আমাদের কাছে কিন্তু এই পাললিক শিলা যথেষ্ট অর্থনৈতিক গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কিন্তু পাওয়া যাচ্ছে, এখানে অ্যাকুইফারের সৃষ্টি হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য পাললিক শিলার, যেগুলো কিন্তু আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলাতে কিন্তু নেই। যদিও প্রত্যেকটা শিলারই গুরুত্ব আলাদা আলাদা, কোনোটাকে গুরুত্ব কম বলা যাবে না, কিন্তু সেগুলো কিন্তু আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই গেল তোমার পাললিক শিলার বৈশিষ্ট্য। এরপর দেখো পাললিক শিলা কীভাবে উৎপত্তি হয়। পাললিক শিলা উৎপত্তি কীভাবে হচ্ছে? যে আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের আগ্নেয় শিলা প্রতিদিন ক্ষয়প্রাপ্ত এবং চূর্ণ বিচূর্ণ হয়ে বালি, কাঁকড় ও নুড়িতে পরিণত হচ্ছে। অন্যদিকে বায়ুপ্রবাহ, নদীর স্রোত, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি এদের পরিবহন করে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলিরূপে সঞ্চিত করছে। এইভাবে মহাসাগর, সাগর, হ্রদ বা নদীর তলদেশে দীর্ঘকাল ধরে বিপুল পরিমাণ পলি সঞ্চিত হলে ধীরে ধীরে নিচের পলিস্তরগুলো ওপরের বিরাট ভারী জলরাশি এবং পলিস্তরের চাপে এবং ভূগর্ভের তাপে ক্রমশ জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পলি জমাট বেঁধে তোমার তৈরি হয় বলে এই শিলাকে পাললিক শিলা বলে। আবার স্তরে স্তরে পলি সঞ্চিত হয় বলে এদের স্তরীভূত শিলাও বলা হয়, যেমন বেলে পাথর, নুড়ি পাথর, কাদা পাথর, চুনা পাথর, ডলোমাইট, সন্ধ্যা লবণ প্রভৃতি। এবারে উৎপত্তির কারণ হিসেবে শ্রেণীবিভাগ 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, একটা তোমার জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা এবং রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। এই 3টে ভাগে কিন্তু পাললিক শিলাকে ভাগ করা হয়। তাহলে প্রথমে আমরা যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা কি বলছে? বলছে কেবলমাত্র চাপের ফলে ক্ষয়জাত পদার্থ থেকে পাললিক শিলা গঠিত হলে তাকে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা বলে। ভূপৃষ্ঠে নানা রকম সরু মোটা দানা শিলাচূর্ণ তোমার এবং লোহা এবং চুন জাতীয় পদার্থ হিমবাহ, বায়ু, নদী, সাগর তরঙ্গের দ্বারা অপসারিত হয়ে সমুদ্র, নদী বা হ্রদের স্তরে স্তরে জমাট বেঁধে কঠিন হয়ে এই জাতীয় পাললিক শিলা গঠন করে, যেমন বেলে পাথর, নুড়ি, কাদা পাথর প্রভৃতি। এবার ধরো যান্ত্রিক উপায়ে গঠিত
গঠিত পাললিক শিলাকে আবার তোমার তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার বালিময় পাললিক শিলা, একটা হচ্ছে তোমার প্রস্তরময় পাললিক শিলা এবং একটা কাদাময় পাললিক শিলা। বালিময় পাললিক শিলা যেটা সেটা কি হচ্ছে তোমার যার উদাহরণ হচ্ছে তোমার বেলে পাথর। প্রস্তরময় পাললিক শিলার উদাহরণ হচ্ছে তোমার কংগ্লোমারেট, আর কাদাময় পাললিক শিলার উদাহরণ হচ্ছে তোমার কাদা পাথর। ব্যাস এইটুকু করবে তাহলেই কিন্তু হবে। এবার দেখো জৈবিক উপায়ে গঠিত পাললিক শিলা বা জৈব শিলা বলছে সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ সমূহের দেহাবশেষ জীবাশ্ম সমুদ্রের নিচে স্তরে স্তরে জমে কঠিন হয়ে জৈব পাললিক শিলা গঠন করে। সামুদ্রিক উদ্ভিদের দেহস্থিত কার্বন জমাট বেঁধে কয়লা উৎপন্ন হয়। এছাড়াও কোনো কোনো সামুদ্রিক প্রাণীর দেহ চুন জাতীয় পদার্থ দিয়ে গঠিত এবং এই সমস্ত প্রাণীদের দেহাবশেষ জমাট বেঁধে চুনা পাথর উৎপন্ন হয়। উৎপত্তি অনুসারে এই ধরনের পাললিক শিলা 4 ধরনের হয়ে থাকে, যেমন এক হচ্ছে চুনময় পাললিক শিলা, লৌহময় পাললিক শিলা যেমন আকরিক, বালিময় পাললিক শিলা যেমন ডায়াটম এবং কার্বনময় পাললিক শিলা যেমন বিটুমিনাস এবং লিগনাইট। এবার ধরো রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা বলছে জলে দ্রবীভূত নানা রকম রাসায়নিক পদার্থ অধক্ষেপিত হয়ে এই ধরনের পাললিক শিলা গঠন করে। এই জাতীয় শিলা 5 ধরনের হয়, যথা কার্বনেট যার উদাহরণ হচ্ছে ডলোমাইট, সালফেট যার উদাহরণ হচ্ছে জিপসাম, ক্লোরাইড যার উদাহরণ হচ্ছে খনিজ লবণ, সিলিকেট যার উদাহরণ হচ্ছে ফ্লিন্ট এবং লৌহ আকরিক যার উদাহরণ হচ্ছে লিমোনাইট এবং হেমাটাইট। তাহলে এই হচ্ছে তোমার পাললিক শিলার তোমার সম্পর্কে আলোচনা। এবারে এর চিত্র যদি হয় তাহলে দেখো এই চিত্রটা তোমরা ব্যবহার করতে পারো, বা এইটার সঙ্গে আমি আরও একটা চিত্র তোমাদের দিয়েছিলাম যেটা তোমার পাললিক শিলা সম্পর্কে। দাঁড়াও আমি তোমাদের একটা সেকেন্ড পাললিক শিলার যে চিত্রগুলো আছে সেই পাললিক শিলা তো আমরা তোমার স্তরের পর স্তরে জমা হয়ে তোমার পাললিক শিলার সৃষ্টি হয়। তো তোমরা এই ছবিটা কিন্তু ব্যবহার করতে পারো পাললিক শিলার ক্ষেত্রে, এই যে এই ছবিটা যেটা দেওয়া আছে। তাহলে এই গেল তোমার পাললিক শিলা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার জীবন্ত জীবাশ্ম এবং জীবাশ্ম কাকে বলে। তাহলে দেখো আমাদের পাললিক শিলার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে এর স্তর, 2 নাম্বার হচ্ছে এর জীবাশ্ম, আর 3 নাম্বার হচ্ছে এর মধ্যে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাললিক শিলার। তাহলে জীবন্ত জীবাশ্ম এবং জীবাশ্ম কাকে বলে। তাহলে জীবন্ত জীবাশ্ম আমরা প্রথমে জানি, জীবন্ত জীবাশ্ম মানে যে জীবাশ্ম এখনও জীবিত আছে, তার সমসাময়িক সমস্ত জীব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেই জীব এখনও পর্যন্ত বেঁচে আছে, তখন সেটিকে জীবন্ত জীবাশ্ম বলে। ওই যে বহু অতীতে উৎপত্তি হয়ে বর্তমানে পরিবেশের সঙ্গে নিজেদের অভিযোজিত করে আজও যেসব জীব বেঁচে আছে অথচ সমসাময়িক অন্য জীব অবলুপ্ত হয়ে গেছে তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন তুয়াতারা নামক প্রাণী, এদের নিউজিল্যান্ডে দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো, বাকি সমস্ত জীব কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এরা এখনও বেঁচে আছে। অন্যদিকে জীবাশ্ম কোনটা? জীবাশ্ম হচ্ছে তোমার জীব প্লাস অশ্ব, অর্থাৎ জীব যখন তোমার শিলায় পরিণত হয়, অশ্ব মানে এখানে পাথর। বুঝতে পারছো, তাহলে যখনই শিলায় পরিণত হয়ে যাচ্ছে তখন সেটিকে জীবাশ্ম বলছে। তাহলে দেখো জীবাশ্ম কোনটাকে বলছে, কখনো কখনো পাললিক শিলাস্তরের মধ্যে সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণী চাপা পড়ে যায়। কালক্রমে চাপ এবং তাপের প্রভাবে এই উদ্ভিদ এবং প্রাণীর দেহ প্রস্তরীভূত হয়। প্রস্তরীভূত হওয়ার পর উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ বা দেহের ছাপ অবিকৃত অবস্থায় যদি এই পাললিক শিলাস্তরের মধ্যে থাকে তখন তাকে জীবাশ্ম বলে। এর গুরুত্ব কী? শিলার বয়স নির্ণয় করা যায়। 2 হচ্ছে শিলার গঠন পর্বের উদ্ভিদ এবং প্রাণীর ধরন জানতে পারা যায়, অর্থাৎ সেই সময় কোন জীব ছিল। 3 নাম্বার শিলার গঠন বিষয়ক নানা তথ্য জানা যায়। 4 হচ্ছে বর্তমান এবং অতীতের জীবের বিবর্তন রহস্য উদ্ঘাটন করা যায়। তাহলে এই হচ্ছে তোমার জীব এবং জীবাশ্ম। এরপর দেখো যেটা হচ্ছে পাললিক শিলার গুরুত্ব। তাহলে দেখো পাললিক শিলা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি গুরুত্ব আছে? প্রথম হচ্ছে পাললিক শিলাস্তর থেকে ভৌম জল বা ভূগর্ভস্থ জল পাওয়া যায়। দেখো এই রাঁচি, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গায় যথেষ্ট খনিজ সমৃদ্ধ এবং সেখানে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা গঠিত হওয়ার জন্য পাললিক শিলার যেহেতু উপস্থিতি ওখানে কম, তাই কিন্তু ভূগর্ভস্থ জলের পরিমাণটাও কম। যেখানে পাললিক শিলা আছে সেখানে কিন্তু মাটির নিচে জল পাওয়া যায় এবং ভূগর্ভস্থ জলকে পালনীয় জল হিসাবে ব্যবহার করা যায়। পাললিক শিলাস্তরে সঞ্চিত জলকে জন্মগত বা সহজাত জল বলা হয়। 2 কি এই শিলাস্তর থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার জ্বালানি খনিজ যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস আহরণ করা হয়। এই সকল খনিজ বিদ্যুৎ উৎপাদনে শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। 3 নাম্বার কি চুনা পাথরের দ্বারা সিমেন্ট তৈরি হয়। বেলে পাথরের দ্বারা গুরুত্বপূর্ণ তোমার স্থাপত্য সংস্কৃতি তৈরি করা হয়। বেলে পাথরের তৈরি দুর্গগুলো তারই উদাহরণ। এই যে লাল কেল্লা কিন্তু তোমার বেলে পাথরে তৈরি হয়েছে, বা আমাদের যে তোমার পুরীর যে মন্দির, জগন্নাথ মন্দির, ওগুলো কিন্তু বেলে পাথরে তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে তোমার বেলে পাথরের সম্পর্কে একটা গুরুত্ব। এরপর দেখো যেটা আছে চুনা পাথর সম্পর্কে লেখো। তাহলে চুনা পাথর সম্পর্কে আমাদেরকে এবার জানতে হবে
যে চুনাপাথরটা কী এবং চুনাপাথরের সঙ্গে জানার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু ওই কি বলে কাস্ট ভূমিরূপটা সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো চুনাপাথর আমাদের যে সমস্ত শিলাগুলো আছে তার মধ্যে চুনাপাথর হচ্ছে একটা শিলা, এবং চুনাপাথর থেকে যে সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় সেখানেই কিন্তু তোমার ওই কাস্ট ভূমিরূপটা দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো আমাদের চুনাপাথর যেটা আছে সেটা কিন্তু একটা পাললিক প্রকৃতির শিলা। দেখো চুনময় একটা পাললিক শিলা হচ্ছে চুনাপাথর। এরপর দেখো রং কি? চুনাপাথরের রং সাদা, ধূসর, সবুজ এবং কালচে হতে পারে। গঠনকারী খনিজ ক্যালসিয়াম কার্বনেট। অন্যান্য বৈশিষ্ট্য কি? ক্যালসিয়াম কার্বনেট সাধারণত জলে দ্রবীভূত হয় না, তবে অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয়, তখন তাকে ক্যালসিয়াম বলা হয়। ক্যালসিয়াম কার্বনেট পরিণত হয় ক্যালসিয়াম বাইকার্বনেট। এই শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম, প্রবেশ্যতা কিন্তু বেশি। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জল দ্রুত গর্ত তৈরি করে নিচে নেমে যায়। আর কি ব্যবহার কি? বলছে সিমেন্ট তৈরিতে এবং লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহৃত হয়। এরপর দেখো কাস্ট ভূমিরূপ বলছে চেরাপুঞ্জির মৌসিনরাম নামে বেশ কিছু গুহা দেখতে পাওয়া যায়। মৌসিনরামে বেশ কিছু গুহা দেখতে পাওয়া যায়। চেরাপুঞ্জি যেটা আমাদের মেঘালয়, উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, এই মেঘালয়ের মধ্যে কিন্তু চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে কি হয়? মৌসিনরামে বেশ কিছু গুহা দেখতে পাওয়া যায়। এগুলো আসলে চুনাপাথরের গুহা। গুহার ছাদ থেকে পাথরের মতো দেখতে ছুঁচালো জিনিস নিচের দিকে নেমে আসে, এগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। আবার কখনো কখনো গুহার মেঝে থেকে চুনের স্তর উপরের দিকে উঠে যায়, এগুলোকে বলে স্ট্যালাগমাইট। অনেক সময় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট পরস্পরের সঙ্গে মিলিত হয়ে স্তম্ভের সৃষ্টি হয়। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর জল এবং বৃষ্টির জল চুনাপাথর দ্রুত ক্ষয় করে ভূগর্ভে প্রবেশ করে ছোট এবং বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপকে তোমার কার্স্ট ভূমিরূপ বলা হয়। তাহলে কার্স্ট ভূমিরূপ তোমরা বুঝতে পারলে, যেটা চুনাপাথর অঞ্চলে গঠিত হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বেলে পাথর এবং কাদা পাথর সম্পর্কে লেখো। তাহলে বেলে পাথর এবং কাদা পাথর যেটা আছে, বেলে পাথর হচ্ছে তোমার যেটা একটা পাললিক শিলা, এটি একটি বালিময় পাললিক শিলা। রং হচ্ছে বেলে পাথরের রং হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা এবং ধূসর প্রকৃতির হতে পারে। গঠনকারী খনিজ কি? কোয়ার্টজ, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা। এগুলো অন্যান্য বৈশিষ্ট্য কি? এই শিলার সছিদ্রতা এবং প্রবেশতা বেশি, কিন্তু ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি। গঠিত মৃত্তিকা বলছে বেলে পাথর থেকে গঠিত এলাকায় মৃত্তিকা লবণাক্ত হয় এবং এর উর্বরতা কিন্তু কম থাকে। ব্যবহার কি? স্থাপত্য শিল্প এবং স্মৃতিসৌধ নির্মাণে ব্যবহৃত হয়। লালকেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি মন্দির, তারপরে তোমার খাজুরাহোর মন্দির, জয়সলমিনের সোনার কেল্লা বেলে পাথরের দ্বারা নির্মিত। তাহলে এই যে আমাদের পুরনো যে মন্দিরগুলো আছে, যে স্মৃতিসৌধগুলো আছে, এগুলো কিন্তু সবই বেলে পাথরে নির্মিত। তাহলে বেলে পাথর সম্পর্কে জানলাম। এবার কাদা পাথর দেখো, এটাও কিন্তু একটা পাললিক শিলা। এর রং কালচে ধূসর প্রকৃতির হয়। এর বৈশিষ্ট্য কি? কাদা পাথরের সছিদ্রতা খুব বেশি। এই শিলার স্তরায়ন খুব স্পষ্ট এবং কাদা পাথর পাতলা স্তরে ভাঙা হয়। এই শিলার দানাগুলো মিহি, কাদা পাথর নরম এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে। নির্মাণ কাজ বলছে যেহেতু কাদা পাথর সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কাজ করা কিন্তু উচিত নয়। ব্যবহার কিভাবে হয়? বাড়ির টালি তৈরি করতে কাদা পাথর ব্যবহৃত হয়। আমাদের যে ফ্লোর টাইল তোমার কাদা পাথরের কিন্তু টালি পাওয়া যায়, বুঝতে পারছো? যেগুলোর দাম কিন্তু কম, যদিও তোমার মার্বেল বেশি ভালো, কিন্তু যেগুলো কম ইকোনমিযুক্ত অঞ্চল মানুষ, তারা কিন্তু এই কাদা পাথরকে ব্যবহার করে থাকে। তাহলে এই গেল তোমার কাদা পাথর সম্পর্কে। এবার দেখা যাচ্ছে পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? তাহলে পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন গো? তার কারণ হচ্ছে তোমার কি? জলীয় অণু এবং বিভিন্ন খনিজ একত্রে দৃঢ়ভাবে যুক্ত হয়ে কেলাস সৃষ্টি করে। আগ্নেয় শিলা সৃষ্টির সময় শিলার মধ্যে কিছু পরিমাণ গরম জল বয়ে যায়, যা পরবর্তী সময়ে শীতলতা লাভ করে শিলার মধ্যে জলীয় অণুর কেলাস তৈরি করে। কিন্তু এই জলের নিম্ন অঞ্চলে স্তরের পর স্তর পলি জমে পাললিক শিলার সৃষ্টির সময় জলকণা অপসৃত হওয়ার কারণে জলীয় খনিজ জলের অণুসমৃদ্ধ কেলাস সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। তাই পাললিক শিলাতে কিন্তু কোনো কেলাস গঠিত হয় না বা ক্রিস্টাল সৃষ্টি হয় না। কেলাসের ইংরাজি হচ্ছে তোমার ক্রিস্টাল, ঠিক আছে? তাহলে এই গেল তোমার কেলাস গঠিত হয় না কেন। এবার তোমার পাললিক শিলায় স্তরায়ন দেখা যায় কেন? তাহলে আমাদের যে পাললিক শিলাতে যে স্তর
দেখতে পাওয়া যায়। তার কারণ কি? তার কারণ এটা স্তরের উপর স্তর গঠিত হয়, হয়ে শিলাটা গঠিত হয়। দেখো পাললিক শিলা স্তরে দেখা যায় যে ভূপৃষ্ঠে আগ্নেয় শিলা বা পূর্বেকার পাললিক রূপান্তরিত শিলা প্রথমে প্রাকৃতিক শক্তি এবং আবহিক শক্তির ঘাত প্রতিঘাতে ক্ষয়প্রাপ্ত হয়, পরে ওই চূর্ণ বিচূর্ণ অংশ সাগর মহাসাগরের তলদেশে সঞ্চিত হয়। দীর্ঘ সময়ব্যাপী এই সঞ্চয় কার্য চলে, ফলে একটির ওপর আরেকটি স্তর ভূগর্ভস্থ উত্তাপ, ওপরের জলরাশির চাপ এবং রাসায়নিক বিক্রিয়ার জমাটবদ্ধ হয়। এই পলিস্তরের অধক্ষেপিত জমাটবদ্ধ অংশই পরবর্তীকালে পাললিক শিলায় পরিণত হয়। স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয় বলে পাললিক শিলায় স্তরায়ন দেখা যায়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার স্তরায়ন। এবার দেখো রাজস্থানের থর্মভূমিতে বেলে মাটি দেখা যায় কেন? তাহলে কেন দেখতে পাওয়া যায়? রাজস্থানের ভৌগোলিক অবস্থানগতভাবে বৃষ্টিহীন অঞ্চলে অবস্থিত। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় এবং বঙ্গোপসাগরীয় শাখা দেশের পূর্ব মধ্যভাগে বৃষ্টি ঘটিয়ে যখন পশ্চিমে পৌঁছায় তখন জলীয় বাষ্পহীন হয়ে যায়। তাছাড়া আরাবল্লী পর্বত প্রাকৃতিক বাধাস্বরূপ এমন অবস্থানে অবস্থিত যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু তাকে অতিক্রম করতে পারে না। তাই প্রচণ্ড উত্তাপে রাজস্থানের পশ্চিম প্রান্তে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে, অর্থাৎ উষ্ণতা এবং শীতলতায় শিলা ক্রমাগত সংকুচিত প্রসারিত হয়ে একসময় ফেটে যায়। ফলে শিলাচূর্ণ মোটা বালিদানার প্রাধান্য বেশি দেখা যায়, যার জন্য এখানে তোমার ওই বেলে প্রকৃতির মাটি দেখা যায়। এবার দেখো পার্থক্য, প্রথমে চুনা পাথর এবং বেলে পাথরের মধ্যে পার্থক্য। তাহলে চুনা পাথর বেলে পাথরের মধ্যে পার্থক্য কী গো? চুনা পাথর হচ্ছে একটা চুনময় পাললিক শিলা, আর বেলে পাথর হচ্ছে একটা বালিময় পাললিক শিলা। চুনা পাথর বৃষ্টির জল বা অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয়, বেলে পাথর বৃষ্টির জলে দ্রবীভূত হয় না। চুনা পাথর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশ কম, অন্যদিকে বেলে পাথরের কিন্তু ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট বেশি, যার জন্য স্মৃতিসৌধগুলো কিন্তু এই বেলে পাথরের সৃষ্টি হয়। অন্যদিকে চুনা পাথরের রং সাদা, ধূসর এবং সবুজ কালো রঙের হতে পারে, আর বেলে পাথর কিন্তু তোমার রং হলুদ এবং গোলাপি রঙের হতে পারে। চুনা পাথর সিমেন্ট তৈরি এবং লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়, অন্যদিকে বেলে পাথর তোমার সাদা, ধূসর হতে পারে এবং স্মৃতিসৌধ নির্মাণ এবং স্থাপত্য শিল্পে ব্যবহৃত হয়। চুনা পাথরে তোমার রাসায়নিক বিক্রিয়া খুব একটা কাজ করে না, বেলে পাথরে কাজ করে, চুনা পাথরের রাসায়নিক বিক্রিয়া কিন্তু খুব বেশি কাজ করে, অন্যদিকে বেলে পাথরে কিন্তু রাসায়নিক বিক্রিয়া খুব একটা কাজ করতে পারে না। তাহলে এই হচ্ছে চুনা পাথর এবং বেলে পাথরের মধ্যে পার্থক্য। এরপর দেখো বেলে পাথর এবং কাদা পাথরের মধ্যে পার্থক্য। দুটোই পাললিক শিলা। দেখো বালিময় পাললিক শিলা হচ্ছে বেলে পাথর, অন্যদিকে কর্দময় পাললিক শিলা হচ্ছে কাদা পাথর। বেলে পাথরের রং কমলা, লাল, গোলাপি, সাদা এবং ধূসর, অন্যদিকে কাদা পাথরের রং কিন্তু কালচে ধূসর। বেলে পাথরের সছিদ্রতা বেশি, কাদা পাথরের সছিদ্রতা কিন্তু তার থেকেও বেশি। বেলে পাথরের স্থাপত্য শিল্পে এবং স্মৃতিসৌধে নির্মাণে ব্যবহৃত হয়, অন্যদিকে কাদা পাথর পাতলা স্তরে ভেঙে যায় বলে বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয়। আমি এই কথাটা বলেছিলাম যে বাড়ির টালি তৈরির ক্ষেত্রে কিন্তু কাদা পাথর ব্যবহৃত হয়ে থাকে। এরপর দেখো আছে চুনা পাথর এবং কাদা পাথরের মধ্যে পার্থক্য। চুনা পাথর হচ্ছে তোমার অসংঘাত পাললিক শিলা, অন্যদিকে কাদা পাথর হচ্ছে সংঘাত পাললিক শিলা। চুনা পাথর সাদা, ধূসর, সবুজ এবং কালো হতে পারে, কাদা পাথরের রং কালচে ধূসর। চুনা পাথরের সছিদ্রতা বেশি, আর এর সছিদ্রতা কিন্তু তার থেকেও বেশি কাদা পাথরের। চুনা পাথরের শিলা থেকে রেঞ্জিনা মাটি সৃষ্টি হয়, অন্যদিকে কাদা পাথর থেকে কিন্তু কাদা মাটির সৃষ্টি হয়। চুনা পাথরের সিমেন্ট এবং লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে কাদা পাথর কিন্তু বালির টালি নির্মাণে ব্যবহৃত হয়। তাহলে এই হচ্ছে তোমার চুনা পাথর এবং কাদা পাথরের মধ্যে পার্থক্য। এরপর দেখো আগ্নেয় শিলা এবং পাললিক শিলার মধ্যে পার্থক্য। আগ্নেয় শিলা তোমার ম্যাগমা জমাট বেঁধে এই শিলার সৃষ্টি হয়, অন্যদিকে পাললিক শিলা তোমার সমুদ্রের তলদেশে পলি জমে এই শিলার সৃষ্টি হয়। আগ্নেয় শিলার কাঠিন্য বেশি, পাললিক শিলার কম। আগ্নেয় শিলা ভারী এবং ঘনত্ব খুব বেশি, পাললিক শিলার ওজন এবং ঘনত্ব কিন্তু কম। আগ্নেয় শিলায় উলম্ব দারণ এবং ফাটল দেখা যায়, তাই প্রবেশ্য বেশি, অন্যদিকে কিন্তু পাললিক শিলার প্রবেশ্যতা কিন্তু এর থেকেও অনেক বেশি। আগ্নেয় শিলার স্তরায়ন দেখা যায় না, পাললিক শিলায় দেখা যায়। আগ্নেয় শিলায় জীবাশ্ম থাকে না, পাললিক শিলায় জীবাশ্ম থাকে। ভঙ্গুরতা কম বলে এই শিলায় ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, ভঙ্গুরতা বেশি বলে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম। ঠিক আছে, আগ্নেয় শিলায় কেলাস থাকে, পাললিক শিলায় থাকে না। আগ্নেয় শিলার মধ্যে তামা, সোনা, লোহা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পাওয়া যায়, অন্যদিকে পাললিক শিলার মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতিগুলো কিন্তু পাওয়া যায়। আগ্নেয় শিলাতে গ্রানাইট এবং বেসল্ট প্রভৃতি তোমার এর উদাহরণ, অন্যদিকে পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, চুনা পাথর। দেখো এইখানে তোমার পাললিক শিলার ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে, এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এই দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে পাললিক শিলা তৈরির ছবিটা কিন্তু দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই ছবিটা কিন্তু পাললিক শিলা তৈরির ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো। এরপরে যেটা আছে তাহলে আগ্নেয় শিলা, পাললিক শিলা হলো। এরপরে লাস্ট যে শিলা সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। এটা হলেই আমাদের কিন্তু শেষ হয়ে যাবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা কাকে বলে, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য এবং এর শ্রেণীবিভাগ।
বিভাগ। তাহলে রূপান্তরিত শিলা বলছে অনেক সময় আগ্নেয় শিলা এবং পাললিক শিলা অত্যধিক চাপে এবং প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক প্রক্রিয়ায় নতুন এক ধরনের শিলায় রূপান্তরিত হয়। পরিবর্তিত এবং রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই শিলাকে পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা কিন্তু বলা হয়। বুঝতে পারছো? তাহলে আমাকে যদি পরিবর্তিত শিলা বলে তাহলে কিন্তু সেটা রূপান্তরিত শিলাই হবে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এবার রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য কী গো? প্রথমে হচ্ছে আগ্নেয় শিলা রূপান্তরিত হলে শিলার মধ্যে অবস্থিত খনিজগুলি একদিকে চলে আসে এবং খুব ভালো স্ফটিকযুক্ত হয়, যেমন নাইস। 2 কি পাললিক শিলা রূপান্তরিত হলে তার আগের থেকেও কঠিন হয়। তার 3 নাম্বার কি? যেমন কোয়ার্টজাইট। 3 নাম্বার হচ্ছে প্রচণ্ড তাপ এবং চাপের ফলে পাললিক শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে? তাহলে পাললিক শিলা থেকে উৎপন্ন রূপান্তরিত শিলার মধ্যে কিন্তু কখনো কখনো জীবাশ্ম দেখতে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে তোমার বৈশিষ্ট্য। এরপর দেখো রূপান্তরিত শিলার সৃষ্টির কারণ কি আছে। বলছে যে ভূগর্ভের ক্রমবর্ধমান চাপ এবং তাপ। হ্যাঁ, এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, দেখো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে প্রথমে কি বলছে? ভূগর্ভের ক্রমবর্ধমান অত্যধিক চাপ, বলছে ভূপৃষ্ঠের ওপরে শিলাস্তর দ্বারা নিচের শিলাস্তরের উপর প্রচণ্ড চাপের ফলে আগ্নেয় এবং পাললিক শিলাস্তর ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। যেমন গ্রানাইট আগ্নেয় শিলা গ্রানাইট এ এবং পাললিক শিলা বেলে পাথরে কোয়ার্টজাইটে রূপান্তরিত হয়। আর অত্যধিক তাপের ফলে বলছে ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের ওপর শিলাস্তর ভূগর্ভে চাপা পড়ে গেলে ভূগর্ভের অত্যধিক তাপের প্রভাবে শিলার ভৌত রাসায়নিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে শিলা রূপান্তরিত হয়। চুনাপাথর এইভাবে মার্বেলে পরিণত হয়। দেখো তারপরে বলছে স্পর্শ সংযোগ রূপান্তর। এটা কি বলছে? যে আগ্নেয়গিরি অগ্নুদ্গমের সময় ভূগর্ভ থেকে নিঃসৃত প্রচণ্ড উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে অথবা ভূগর্ভের মধ্যে অত্যধিক তাপের ফলে রূপান্তরিত হয়। সংস্পর্শ এই ধরনের রূপান্তর প্রক্রিয়ার অন্যতম প্রধান কারণ হওয়ায় এই জাতীয় পরিবর্তনকে স্পর্শ সংযোগ রূপান্তর নামে অভিহিত করা হয়। স্পর্শ সংযোগ প্রক্রিয়ায় বেলে পাথর কোয়ার্টজাইটে এবং চুনাপাথর মার্বেলে পরিণত হয়। তাহলে এই হচ্ছে তোমার রূপান্তরিত শিলার তোমার ব্যাখ্যা। এরপর দেখো টিকা লেখো মার্বেল, স্লেট এবং নিস। তাহলে দেখো এই তিনটেই হচ্ছে তোমার রূপান্তরিত শিলা। মার্বেল তোমার কী থেকে সৃষ্টি হয়? মার্বেল সৃষ্টি হয় তোমার ওই চুনাপাথর থেকে মার্বেলের সৃষ্টি হয়। দেখো মার্বেলে যেটা আছে সেটা হচ্ছে বেসল্ট, মার্বেল চুনাপাথরের পরে এই দেখো মার্বেল হচ্ছে চুনাপাথরের রূপান্তরিত রূপ। হ্যাঁ, এইটার দ্বারাই কিন্তু তোমার এই তাজমহল গঠিত। বুঝতে পেরেছ? রং কি? মার্বেল পাথরের রং সাদা, সবুজ, ধূসর, হলুদ এবং নীল, এই কতগুলো কালারের কিন্তু মার্বেল হয়। অন্যান্য বৈশিষ্ট্য কি? যে মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ এবং চকচকে। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কাটা যায়। ব্যবহার হচ্ছে স্থাপত্য ভাস্কর্য শিল্পে মার্বেলের প্রচুর ব্যবহার দেখা যায়। তাজমহল মার্বেল পাথরে তৈরি। আর সাবধানতা কি? বলছে অ্যাসিড মার্বেল দ্রুত ক্ষয়ে যায়, তাই অ্যাসিড মিশ্রিত জল যাতে মার্বেলে না লাগে সেদিকে লক্ষ্য দিতে হবে। তারপর দেখো স্লেট হচ্ছে একটা রূপান্তরিত শিলা যেটা কাদা পাথর থেকে রূপান্তরিত হয়। ওই স্লেট হলো কাদা পাথর ও শেলের রূপান্তরিত রূপ। রং কি? বলছে যে এর রং নীলচে, ধূসর এবং কালো রঙের হয়। বৈশিষ্ট্য স্লেট বেশ মসৃণ এবং এই শিলার পাতলা পাত সহজে ভেঙে যায়। ব্যবহার কি? ঘরের টালি তৈরি করতে ব্যবহৃত হয় এবং ব্ল্যাকবোর্ড তৈরি করতে লেখার কাজে কিন্তু স্লেট ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে তোমার স্লেট। তাহলে আমরা মার্বেল জানলাম, স্লেট জানলাম। এবার দেখো নিস সম্পর্কে জানতে হবে। তোমার নিস শিলাটা কি থেকে সৃষ্টি হয় গো? গ্রানাইট থেকে সৃষ্টি হয় তোমার নিস। তো নিস দেখো, এই দেখো এখানে আছে নিস, হচ্ছে গ্রানাইট রূপান্তরিত হয়ে তোমার নিসের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনটে শিলারই কিন্তু বর্ণনা দেওয়া আছে। নিস শক্ত ক্ষয় প্রতিরোধী শিলা। এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। রাস্তাঘাট এবং নির্মাণ কার্যে এই শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে। তাহলে এই তিনটে তোমার প্রধান রূপান্তরিত শিলা। বুঝতে পেরেছো? এই তিনটে হলে কিন্তু মোটামুটি তোমাদের কাজ কমপ্লিট। এরপর দেখো কি আছে? রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না কেন? দেখো রূপান্তরিত শিলায় কিন্তু কখনো কখনো জীবাশ্ম থাকে, পুরোপুরি থাকে না এটা বলা যায় না, কিন্তু সাধারণত থাকে না। তাহলে কেন থাকে না? বলছে আগ্নেয়, পাললিক কিংবা রূপান্তরিত শিলা চাপের প্রভাবে প্রচণ্ড তাপে কিংবা রাসায়নিক পদ্ধতিতে রূপান্তরিত শিলায় পরিণত হয়। তাপের প্রভাবে পাললিক শিলার জীবাশ্ম বিনষ্ট হয়, আবার চাপেও জীবাশ্ম তার আকার এবং নিজস্বতা হারায়, তাই রূপান্তরিত শিলা জীবাশ্মবিহীন। এরপর দেখো যেটা আছে বলছে যে পার্থক্য লেখো আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য।
প্রথমে কি আছে দেখো, বলছে ম্যাগমার জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। অন্যদিকে আগ্নেয় এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি হয়। আগ্নেয় শিলা ভারী এবং ঘনত্ব বেশি, আর রূপান্তরিত শিলা আরও ভারী এবং ঘনত্ব কিন্তু আরও বেশি। আগ্নেয় শিলার কাঠিন্য বেশি, এই শিলার কাঠিন্য কিন্তু আরও বেশি, মানে রূপান্তরিত। আগ্নেয় শিলার প্রবেশ্যতা বেশি, কিন্তু রূপান্তরিত শিলা অপ্রবিশ্য। আগ্নেয় শিলার তোমার তামা, লোহা, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতব খনিজ কিন্তু আগ্নেয় শিলায় পাওয়া যায়। অন্যদিকে রূপান্তরিত শিলাতে অভ্র, মূল্যবান নানা রকম পাথর প্রভৃতি অধাতব খনিজ কিন্তু পাওয়া যায়। আগ্নেয় শিলার মধ্যে গ্রানাইট, বেসল্ট প্রভৃতি পাওয়া যায়, আর রূপান্তরিত শিলার মধ্যে তোমার নিস, মার্বেল পাথর প্রভৃতি কিন্তু পাওয়া যায়। এই তোমার আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য। এরপর দেখো পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য। পাললিক শিলা হচ্ছে সমুদ্রের তলদেশে পলি জমে এই ধরনের শিলা সৃষ্টি হয়, পাললিক শিলা। অন্যদিকে রূপান্তরিত শিলা কি হয়, আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই ধরনের শিলা সৃষ্টি হয়। পাললিক শিলার ওজন এবং ঘনত্ব কম, রূপান্তরিত শিলার কিন্তু ওজন ঘনত্ব বেশি। পাললিক শিলার কাঠিন্য বেশি, রূপান্তরিত শিলার কাঠিন্য কম। আর পাললিক শিলার মধ্যে প্রবেশ্যতা বেশি, আর রূপান্তরিত শিলার প্রবেশ্যতা নেই। পাললিক শিলার স্তরায়ন দেখা যায়, রূপান্তরিত শিলায় দেখা যায় না। পাললিক শিলার কেলাস নেই, রূপান্তরিত শিলায় কেলাস আছে। পাললিক শিলায় জীবাশ্ম আছে, রূপান্তরিত শিলায় জীবাশ্ম নেই। পাললিক শিলার মধ্যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি পাওয়া যায়। রূপান্তরিত শিলায় অভ্র এবং নানা রকমের মূল্যবান পাথর কিন্তু পাওয়া যায়। পাললিক শিলার মধ্যে বেলে পাথর এবং চুনা পাথর পাওয়া যায়, এবং রূপান্তরিত শিলার মধ্যে নিস এবং মার্বেল পাওয়া যায়। আমি তোমাদের প্রভৃতি পাওয়া যায়। তাহলে এই হলো তোমার এই দুটোর মধ্যে পার্থক্য। এরপরে দেখো যেটা আছে স্থানীয় এবং আঞ্চলিক রূপান্তর কোনটাকে বলছে। তাহলে স্থানীয় রূপান্তর হচ্ছে যখন ছোট স্থানে হয়, আর আঞ্চলিক রূপান্তর মানে যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়। দেখো ছোট পরিসর অঞ্চলে শিলার রূপান্তর হচ্ছে স্থানীয় রূপান্তর, অন্যদিকে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী শিলার রূপান্তর হচ্ছে আঞ্চলিক রূপান্তর। স্থানীয় তাপীয় সংযোগে অর্থাৎ ম্যাগমা ভূগর্ভস্থ ফাটলের মধ্য দিয়ে বেরিয়ে এসে এই রূপান্তর ঘটায়। অন্যদিকে আঞ্চলিক রূপান্তর কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ভূ আলোড়নের ফলে চাপের প্রভাবে এই প্রকার রূপান্তর ঘটে। উষ্ণ লাভার সংস্পর্শে ঘটে বলে একে স্পর্শ সংযোগ রূপান্তরও বলে। অন্যদিকে আঞ্চলিক রূপান্তর কিন্তু কোনো বিশেষ নামে চিহ্নিত করা যায় না। স্থানীয় রূপান্তর যে চুনাপাথর থেকে মার্বেল সৃষ্টি হচ্ছে এর উদাহরণ, আর আঞ্চলিক রূপান্তরের উদাহরণ হচ্ছে সিস্ট গঠনে এই রূপান্তর সাহায্য করে। তাহলে এই হচ্ছে তোমার স্থানীয় এবং আঞ্চলিক রূপান্তরের মধ্যে পার্থক্য। এরপর দেখো কোন ধরনের শিলা থেকে খনিজ আহরণ সুবিধা হয়। এই প্রশ্নটা নিয়ে আলোচনা আমরা আগেই করেছি। রূপান্তরিত শিলা থেকে খনিজ আহরণ কিন্তু সুবিধা হয়। এবার দেখো তিনটে শিলার মধ্যে তুলনা, অর্থাৎ আমাদের এই যে তোমার তিন ধরনের শিলা আছে তাদের মধ্যে একটা তুলনা দেখো কি আছে। দেখো শিলার নাম গ্রানাইট, এটা হচ্ছে আগ্নেয় প্রকৃতির, এতে কিন্তু গোলাকার প্রকৃতির ভূমিরূপ গঠিত হয় এবং রূপান্তরিত হয়ে নিচের সৃষ্টি হয়। বেসল্ট হচ্ছে তোমার আগ্নেয় প্রকৃতির, এতে ভূমিরূপ হয় চ্যাপ্টা প্রকৃতির, এবং এখানে অ্যাম্ফিবোলাইট অর্থাৎ বেসল্ট রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোলাইটের সৃষ্টি করে। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। দেখো চুনাপাথর হচ্ছে পাললিক শিলা, এতে তোমার ভূমিরূপে গর্ত এবং গুহার সৃষ্টি হয়, বা তোমার ওই কি বলে ওটাকে যেটাকে আর রূপান্তরিত হয়ে কিসের সৃষ্টি করছে, তোমার ওই মার্বেলের সৃষ্টি করছে। আর বেলে পাথর পাললিক শিলা যে খাড়া ঢাল বিশিষ্ট হয়, এবং এটা রূপান্তরিত হয়ে কোয়ার্জাইটের সৃষ্টি করছে। আচ্ছা এখানে দেখো আরেকটা কথা, এখানে একটা ম্যাচ দিয়েছে, এই ম্যাচটা একটু দেখে নাও। ওই যে চুনা পাথর থেকে সৃষ্টি হয় স্ট্যালাকটাইট, বেলে পাথর থেকে তোমার পাললিক শিলার সৃষ্টি হয়। পাললিক শিলার উদাহরণ গ্রানাইটের উদাহরণ হচ্ছে গোলাকার ভূমিরূপ, প্রচণ্ড চাপে তোমার শিলা রূপান্তরের একটি কারণ। বেসল্ট হচ্ছে চ্যাপ্টা ভূমিরূপ, মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা, পটাশিয়াম হচ্ছে অর্থোক্লেজ ফেলসপার, এবং ক্যালসিয়াম সালফেট হচ্ছে জিপসাম। তাহলে এই হচ্ছে দুটো ম্যাচ। তাহলে দেখো এই হলো তোমার মোটামুটি শিলা সম্পর্কে একটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। কতটা পরিষ্কার করতে পারলাম আমি জানি না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আচ্ছা একটা তথ্য আমি তোমাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে সোনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের ধাতু বা খনিজ, এটা কিন্তু তোমার আগ্নেয় শিলা থেকে পাওয়া যায়। বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের যদিও এটা সিলেবাসের মধ্যে নেই, তো তবুও আমি তোমাদের বলে রাখি, এই আফ্রিকাতে কিন্তু এই আগ্নেয় শিলার মধ্যে কিন্তু খনিজ হিসাবে সোনাটা কিন্তু পাওয়া যায়। তাহলে দেখো যে আগ্নেয় শিলা আছে, এখান থেকে কিন্তু সোনা খনিজ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো? বেশ, ঠিক আছে, ধন্যবাদ।